প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিসান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। এই ত্রিশাল উপজেলারই আরেকটি ইউনিয়ন যার নাম হচ্ছে কানিহারি, আর এই কানিহারি ইউনিয়নের একটি গ্রাম বাইরগাঁও। এই গ্রামে একজন ব্যক্তি ছিলেন যার নাম আলম, যিনি সম্পর্কে এই জিসান ভাইয়ের প্রতিবেশী মামা হন। আমরা তাকে আলম মামা বলেই সম্বোধন করব। ঘটনাটি মূলত জিসান ভাই শুনেছিলেন তার নানির কাছ থেকে। তার নানি ঘটনাটির সঠিক সালটা বলতে পারেন নাই। এই ঘটনাটি মূলত ঘটেছিল বর্ষাকালে, আর বর্ষাকালে এই আলম মামা রাতের বেলা মাছ ধরতে বের হতেন। তবে উনি মাছ ধরার ক্ষেত্রে এক ধরনের ফাঁদ ব্যবহার করতেন। এক এক জায়গায় এটার এক এক নাম, কোথাও এটাকে বাইর বলে, কোথাও এটাকে ঘূর্ণি বলে, এক এক জায়গায় এক এক নাম আর কি। তো ওই এলাকায় এটাকে বাইর বলা হয়। পানির স্রোত যেখানে চলে সেখানে যদি ওই বাইরটা বসানো হয়, তখন ছোট ছোট মাছগুলো ওই বাইরের মধ্যে ঢুকে পড়লে আর বেরোতে পারে না। এমন একটি পানির স্রোত একদিক দিয়ে যাচ্ছিল, ওইখানে উনি ওই বাইরটা বসিয়েছেন। এরপর উনি হাঁটাহাঁটি করছেন। বেশ কিছুক্ষণ পর একজন ব্যক্তি ওইদিকে আসছিলেন। মূলত ওইদিকে আসার একটা কারণ ছিল যে তার জমিতে স্যালো মেশিনের পানিগুলো ঠিকঠাক মতো পড়েছে কিনা, আবার ওভারফ্লো হয়ে যাচ্ছে কিনা, আবার যাচ্ছে কিনা পানি আদতে, লাইনটা করা হয়েছে কিনা। উনি তখন দেখেন যে ক্যানালের পাশে একটা মানুষ পড়ে আছে। তো উনি দৌড়ে সেখানে যান, গিয়ে দেখেন যে এটি আর কেউ না, এটা আলম মামা। উনি সেখানে পড়ে আছেন। এরপর উনি তাকে ধরে কাঁধে করে আলম মামার বাড়িতে নিয়ে আসেন। আলম মামার বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না। উনি অল্প সময়ের মধ্যেই চলে আসেন আলম মামাকে নিয়ে। তখনও আলম মামার সেন্স নাই। আর রাত কিন্তু তখন খুব বেশি না, তখন রাত আনুমানিক ৯টা ৯:৩০ বাজে এরকম হবে আর কি। তখনও কিন্তু আলম মামার বাড়ির কেউই রাতের ঘুমটা দেয়া শুরু করেন নাই, অর্থাৎ খাওয়া দাওয়া করে যে ঘুমাতে যাবেন তখনও এরকমটা হয়নি। তবে প্রস্তুতি নিচ্ছেন খাওয়া দাওয়া করার, এরকম আর কি একটা সিচুয়েশন। তখন আলম মামাকে ওই ব্যক্তিটা নিয়ে আসেন। আলম মামাকে তো জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, শরীরটা মুছে দেওয়া হয়, যেহেতু কাদার মধ্যে পড়ে গিয়েছিলেন, সারা শরীরে বিভিন্ন জায়গায় কাদা লেগে গেছে। তো যাই হোক, ওই লোকটা তো চলে যান। ওই লোকটা চিন্তা করেছিলেন হয়তো মাথা ঘুরে পড়ে গেছে, এরকম কিছু একটা। আলম মামার জ্ঞান না ফিরলেও ওই রাত থেকেই মাঝে মাঝে মানে থেকে আলম মামার তীব্র খিঁচুনি শুরু হয়। পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে সাপে কামড় দিয়েছে কিনা। ওনার শরীরের বিভিন্ন জায়গা চেক করে দেখলেন না, কোথাও সাপে কামড় দেয়নি। তাহলে কি এমন হলো, একটা সুস্থ স্বাভাবিক জওয়ান মানুষ হঠাৎ করে এরকম হওয়ার তো কথা না। পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে নিশ্চয়ই ভৌতিক কোনো কিছু তার সাথে হয়েছে। এখন তার তো সেন্স নাই, কি হয়েছে সে তো আর বলতে পারছে না। ওই রাতটা ওভাবেই কেটে যায়, আলম মামার সেন্স ফেরে না। তাদের চেনা পরিচিত যেই কবিরাজ ছিলেন তাদের কাউকে ডেকে নিয়ে আসা হয়। সে এসে ঝাড়ফুঁক করে, কিন্তু লাভ হয় না। এভাবে কয়েকজন কবিরাজ আসে, ঝাড়ফুঁক করে, লাভ হয় না। আলম মামার সেন্স একা একাই ফেরত আসে, কবিরাজের ঝাড়ফুঁকের সেন্স ফেরত আসেনি। কিন্তু আলম মামার মধ্যে অন্য রকমের যে পরিবর্তন, এরকমটা কিন্তু বোঝা যাচ্ছিল না, যে সেন্স ফেরত আসার পর তার মধ্যে যে কোনো অস্বাভাবিক পরিবর্তন, এরকমটা কিন্তু মনে হচ্ছে না। আলম মামা ঠিকঠাক হয়ে যান। আর যেহেতু ঠিকঠাক হয়ে যান, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ আর মাথা ঘামায় না। তবে ওই রাত্রে আলম মামার সাথে কি হয়েছিল এটা আলম মামা নিজেও বলতে পারেন না, যে আসলে ঘটনাটা কি হয়েছিল। উনি হঠাৎ করেই সেন্সলেস হয়ে পড়ে যান। এর অল্প কিছুদিন পর যখন আলম মামা একটু স্বাভাবিক হয়েছেন আর কি, আলম মামা শারীরিকভাবে অসুস্থ থাকলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়েছেন। ওনার আচার আচরণ তো নর্মালি ছিল, আগেও যেরকম ছিল এরপরও সেরকমই ছিল। তো আলম মামা
উনি কি করেছেন, একটা কদম গাছে উঠেছেন। ওই সময় কিন্তু কদম ফুল যেটা, ওইটা বেশ বড় বড় হয়েছে। আমরা কদম ফুল কিন্তু দেখি বর্ষাকালে, বর্ষাকালে সাধারণত কদম ফুল ফোটে। তো আলম মামা কদম ফুল পাড়ার জন্য ওনার বাড়ির কাছাকাছি জায়গায় একটা কদম গাছে উঠেছেন। কদম গাছটা বেশি বড় ছিল না, ছোট ছিল, বেশ অনেক কদম ফুল ফুটেছিল সেই কদম গাছে। তো উনি যখন গাছে উঠেছেন, কোনো এক অজানা কারণে উনি ওই কদম গাছ থেকে নিচে পড়ে গিয়েছেন। অদ্ভুত বিষয়, উনি মাটির উপর, মানে শক্ত মাটির উপর পড়েছেন, ওনার নাকি কোনো ব্যথাই লাগেনি, এমনটাই নাকি নানি জানিয়েছিলেন। আলম মামা বলেন যে কোনো ব্যথাই লাগে নাই। আসলে উনি কেন পড়ে গেছেন এটাও বলতে পারেন না, কি কারণে পড়ে গেলেন। পা ফসকেও পড়ে যান নাই, হাত ফসকেও পড়ে যান নাই, আবার কেউ ধাক্কা দিয়েছে এটাও বলতে পারেন না উনি। তাহলে পড়ে গেলেন কিভাবে, ওই রাত্রে অজ্ঞান হয়ে গেছেন কিভাবে সেটাও বলতে পারেন না। আবার যে কদম গাছ থেকে পড়ে গেলেন সেটাও বলতে পারেন না। পড়ে যাওয়ার পরে ব্যথাও লাগলো না, এটা কেন? আলম মামা কিন্তু স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছেন। আলম মামাদের টিনের ঘর ছিল, আর টিনের ঘরের মেঝে তো সাধারণত মাটিরই হয়ে থাকে গ্রাম অঞ্চলে, আমরা যেটা দেখি আর কি। আর ওই সময় প্রেক্ষাপটে অধিকাংশ বাড়ির যে ফ্লোর এটা মাটিরই ছিল। তো আলম মামাদের ঘরও একই রকম ছিল। তো ঘরের বাইরে কিন্তু একটা সিঁড়ির মতো করা হয়, যেখানে পা দিয়ে ঘরের চৌকাঠ পেরিয়ে মানুষ ঘরে ঢোকে। তো ওই যেই অংশটা, এটা মাটির থাকলে কিছু সমস্যা হয় কি, যে যদি বৃষ্টি হয় তাহলে ওই জায়গাটা কাদা হয়ে গেলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অনেকেই ওই জায়গাটাতে ইট দিয়ে রাখেন, যাতে করে বৃষ্টি হলেও ওই জায়গাটা পিচ্ছিল না হয়ে যায়। ওই জায়গায় আগে ইট ছিল, কোনো কারণে ইটগুলো নষ্ট হয়ে গেছে, নতুন করে ইট ওখানে বসানো দরকার ছিল। বাড়ির আশেপাশে বেশ কিছু পুরনো ইট ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই আলম মামা এবং আলম মামার মা অর্থাৎ নানি, ওনারা দুজন মিলে কিছু ইট সংগ্রহ করে এনেছেন। তবে সেই ইটগুলোর সাথে শ্যাওলা, মাটি, কাদা এগুলো ছিল। এই ইটগুলো পরিষ্কার করার প্রয়োজন ছিল। তো ওনারা কিছু ইট এনে একপাশে গুছিয়ে রেখেছিলেন, চিন্তা করেছেন যে পাশে যে পুকুর রয়েছে এই পুকুরে গিয়ে ইটগুলো ধুতে হবে। তো আলম মামা উনি ওনার মায়ের সাথে কয়েকটা ইট নিয়ে পুকুরে ধুতে গিয়েছেন। তো কিছু সময় ধুয়েছেন, ধোয়ার পর আলম মামা বললেন যে একটু বাজারে যাই, চা খেয়ে আসি, পানও খাবো। আলম মামার আবার পান খাওয়ার অভ্যাস ছিল। এদিকে নানি চিন্তা করলেন যে কিছু সময় তো ধুইলাম, আরো বেশ কিছু ইট আছে, আমিও যাই। আলম বাজার থেকে আসতে আসতে আলম যেই পথ দিয়ে আসবে ওই পথের পাশেই একটা বাড়ি আছে, ওই বাড়ির লোকজনের সাথে গিয়ে একটু গল্প গুজব করে আসি। গ্রামের মহিলারা কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে যান, গল্প গুজব করেন, এটা হরহামেশাই দেখা যায়। তো আলম মামা তো চলে গেছেন বাড়ির কাছাকাছি একটা বাজারে, বাড়ির কাছাকাছি বাজার ছিল, বেশি দূরে না। এদিকে নানিও গিয়েছেন ওই বাড়িতে, গল্প গুজব করছেন। আর ওই বাড়ির উঠোনটা এরকম ছিল যে ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে দেখা যায়। তা আলম মামা যদি ওই পথ দিয়ে ফিরেন তাহলে তাকে দেখা যাবে, আর তখন নানিও চলে আসবেন। আর আলম মামাকে উনি বলেও ছিলেন যে তুই এদিক দিয়ে আসার সময় কিন্তু আমাকে ডাক দিবি, আমি ওই বাড়িতে থাকবো। আলম মামা বলছেন ঠিক আছে, আমি ডাক দিব। তো নানি তো বসে আছেন, গল্প গুজব করছেন, অনেকক্ষণ হয়ে যায়, আলম মামা আসেন না। এদিকে জোহরের আজানের সময় হয়ে যাচ্ছে, এখন ইট ধুবেন কখন আর দুপুরের খাবার চুলায় বসাবেন কখন? উনি বিরক্ত হয়ে বলতেছেন যে কি ব্যাপার, আলম এখনো আসলো না, চা খাইতে পান খাইতে কি এতক্ষণ লাগে নাকি? ওর অপেক্ষায় থাকতে থাকতে তো বেলা চলে যাচ্ছে, এই ইট ধুয়ে আমি আবার খাবার বসাবো কখন? খাইতে খাইতে তো সে বিকাল হয়ে যাবে। তখন নানি উনি ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেন, চিন্তা করেন যে ঠিক আছে আমি আগে রান্নাটা চড়াই দিই। উনি তো বাড়িতে ঢুকে গেছেন, তখন ওনার কাছে মনে হলো পুকুর পাড়ে কোনো কিছু শব্দ হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, পুকুর পাড়ের যে শব্দ, এইটা তো মনে হচ্ছে পুকুর পাড়ে কেউ কাজ করছে। উনি একটু উকি দিয়ে দেখেন যে এটা কে কাজ করছে ওইখানে। দেখেন যে আলম মামা ইট ধুচ্ছে ওখানে এসে। উনি ভাবলেন যে ঘটনা কি, আলম আসলো, কখন আসলো, আমাকে তো ডাকও দিল না। আবার আসতে পারে হয়তোবা উনি অর্থাৎ নানি ওইখান থেকে চলে আসার পর আলম মামা আসছে।
যখন ওই বাড়িতে ডাক দিয়েছে, বলছে যে তোর মা তো চলে গেছে, এই জন্য আলম মামা এসে ইট ধোয়ার কাজ শুরু করছেন। উনি তো রান্না বাড়ার কাজ শুরু করতেছেন, এই জন্য উনি আর আলম মামাকে ঘাটাঘাটি করতে যান নাই। ওই সময়ে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, ওই পুকুরটা মূলত যাদের ছিল, তো উনি কি করছেন, ওই পুকুরে জাল নিয়ে আসেন, মাছ ধরবেন। হাত জাল বা ঝাঁকি জাল যেটা বলে, ছুড়ে দিতে হয় যে জালগুলো। ওনার বাড়িতে আবার ওই সময় মেহমান আসছে। উনি চিন্তা করলেন যে যাই পুকুরে কয়েকবার জাল ফেলি, মাছ ধরতে পারলে এই মাছ রান্না করা হবে, মেহমান যেহেতু আসছে বাড়িতে। তো উনি যখন আসছেন, আসার পর উনি কিন্তু ওই পুকুর পাড়ে কাউকে দেখেন নাই। উনি জাল ফেলেছেন। প্রথমবার জাল ফেলার পরেই ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। উনি যখনই জাল ফেলেছেন, ওনার কাছে মনে হলো পুকুরের পানির যেই অংশে উনি জাল ফেলেছেন, ধরাম করে পানির ভেতর থেকে বাতাস জাতীয় কিছু একটা বের হলো, তার জাল ভেদ করে বের হয়ে কোথাও যেন চলে গেল। অর্থাৎ পানির নিচ থেকে যদি কোনো বাতাস বের হয়, এটা বিশাল আকারের বুড়বুড়ি আকারে বাতাস বের হবে, ওই রকম করে বের হলো এবং জালের ছিদ্র দিয়ে ওই বাতাসটা দমকা হাওয়ার মতো বেরিয়ে চলে গেল। উনি তো অবাক হলেন, কি ব্যাপার, এরকম হলো কেন? এরপর ওনার কাছে মনে হলো যে জালের ভেতরে মানুষের পায়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। উনি তাড়াতাড়ি জাল যখন তোলা শুরু করছেন, জালটা প্রচন্ড ভারী মনে হচ্ছে। উনি নামলেন, নামার পর উনি বুঝতে পারলেন এই জালের মধ্যে একজন মানুষ। উনি যখনই উঁচু করেছেন, দেখেন আর কেউ না, এটা আলম মামা। তখনও নাক দিয়ে রক্ত পড়ছে, কান দিয়ে রক্ত পড়ছে। উনি দ্রুত উপরে উঠান, চিৎকার চেঁচামেচি শুরু করেন, নানিও তো চলে আসছে, এসে দেখে এই অবস্থা। কিন্তু ততক্ষণে মামা আর পৃথিবীতে নেই, উনি মারা গেছেন। মামাকে কোনো এক ভয়ঙ্কর অশরীরী যে হত্যা করেছে এটা নিশ্চিত। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েই যায়। ওই রাত্রে মামা কেন অজ্ঞান হয়েছিলেন? কদম গাছ থেকে উনি কেন পড়ে গেলেন, আর পড়ার পর কেন ব্যথা পেলেন না? মামা যে আসলেন, আসার সময় এতটা দেরি হলো কেন? মামা হঠাৎ করে কেনই বা ওই সময় বাজারে গিয়েছিলেন? ওই সময় বাজারে যাওয়ার কথা না, মামা সাধারণত বিকেলের দিকে বাজারে যান। আর বাজার থেকে আসতে দেরি বা হলো কেন? ধারণা করা হয় যে মামা অনেক আগেই চলে এসেছিলেন, কারণ আশেপাশে যারা মামাকে ইট ধুতে দেখেছিলেন তারা পরবর্তী জানিয়েছিলেন যে মামা নাকি অনেক আগে চলে এসেছিলেন। তাহলে মামা আসার সময় নানিকে কেন ডাক দিলেন না? আর মামা যদি অনেক আগে চলেই এসে থাকেন, তাহলে নানি কেন সেটা খেয়াল করলেন না? নানির চোখ এড়িয়ে যেতে পারে, ওই বাড়ির তো আরো লোকজন আছে যেই বাড়িতে উনি গিয়ে গল্প করছিলেন, অর্থাৎ নানি যেই বাড়িতে গিয়ে গল্প করছিলেন, তারাও তো কিছু দেখলো না। আর মামাও ডাক দিলেন না নানিকে, নানিও দেখলেন না, অন্য কোনো লোকও দেখলো না। কিন্তু ইট ধোয়ার সময় বেশ কিছু লোকজন খেয়াল করেছিল যে অনেকক্ষণ ধরে উনি ইট ধুচ্ছেন। আর ইট ধোয়া অবস্থায় হঠাৎ করে মামাকে পানির নিচে নিয়ে গেল কে? মামা যেহেতু মারা গিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরগুলো আর কখনোই পাওয়া যায়নি। আসলেই মামার দোষটা ছিল কোথায়? উনি কি অন্যায় করেছিলেন, কি ভুল করেছিলেন, যা জানা যায়নি। অনেক কবিরাজ আসছিলেন, জিন হাজির করার নাকি চেষ্টা করছিলেন, পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বলছেন যে এর সাথে কোনো জিনের প্রভাব নাই, এর সাথে কোনো জিন নাই, এ দিব্যি সুস্থ। যার কারণে ওনারাও আর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন নাই, যেহেতু মামার আচার আচরণ স্বাভাবিকই ছিল সবকিছু। আসলে এই মৃত্যুটা কেন হয়েছিল? ওই সময় হয়তোবা কোনো সুপার ন্যাচারাল এন্টিটি মামাকে পানির নিচে নিয়ে গিয়েছিল। যখনই জাল ফেলা হয়েছে, ঠিক ওই জায়গাতেই মামাকে হত্যা করে ফেলেছিল ওই জিনটা। জাল ফেলার কারণে জিনটা হয়তো ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু ততক্ষণে যা হবার তো হয়ে গেছে। দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। এই পর্যন্তই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে রংপুর সদর থেকে শেয়ার করেছেন রতন চৌধুরী, এবং রতন আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রতনের ঘটনায়।
ঘটনাটি রতনদের গ্রামের বাড়িতে ঘটেছিল 80-র দশকে, বেশ অনেক বছর আগের কথা। তখন পরিবেশ একেবারে অন্যরকম ছিল গ্রামে। তো সেইখানে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মুখলেস, এবং সেই মুখলেস যিনি ছিলেন তিনি সেলাইয়ের কাজ করতেন, তার মেশিন ছিল, তিনি দর্জির কাজ করতেন। এবং গ্রামের অনেক, তখনকার সময় আসলে ওইরকম টেইলার শপ কিন্তু ছিল না। তো এই যে যারাই এই কাজটা করতো তাদের কাছেই সব অর্ডারগুলো আসতো এবং এসে দিয়ে যেত। তো মুখলেস সাহেব একাই এই কাজগুলো করতেন, এবং তিনি বেশ অনেক রাত পর্যন্ত সেলাই করতেন আর কি। বিভিন্ন গ্রামের মানুষের জামা, তারপর আরো অনেক মহিলাদের কাপড় চোপড়ের অর্ডার, অনেক কিছুই পেতেন তিনি। তো এবং মোটামুটি ভালোই একজন সৎ মানুষ ছিলেন তিনি। তো সেই মুখলেস সাহেবের সাথে একটা ঘটনা ঘটে এক সময়। তো একদিন রাতে মুখলেস সাহেব কাজ করছিলেন। তিনি মোটামুটি সন্ধ্যার পরে টুকিটাকি তার কাজ সেরে, তার ইশার নামাজ কালাম শেষ করে তিনি আবার বসতেন তার কাজে। দিনের বেলা তো কাজ করতেনই, তো যখন অর্ডার বেশি পড়ে যেত তখন কাজ করতেন। তো একদিন তিনি কাজ করছেন এরকম সময়, এবং শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছে। তো মুখলেস সাহেবের যেহেতু বয়স হয়েছিল, তিনি খুব ভালো যে দেখতে পাচ্ছেন তা না, একটু সমস্যা হচ্ছে, চোখে ভারী চশমা পরে হারিকেন দুইটা জ্বালায় দুই পাশ থেকে রাখছেন, রেখে তিনি কাজ করতেছেন তার সেলাই মেশিনের কাছে। এবং একঘেয়ে সেলাই মেশিনের শব্দ, এটার সাথে তিনি অভ্যস্তই। তো অনেকক্ষণ হয়ে গেল তার সেলাই করতে করতে চোখে ঘুম লেগে আসছে। এরকম সময় তিনি তার বাসার চালে একটা ঢিলের শব্দ শুনলেন। মনে হলো ঠাস করে কেউ জোরে একটা ঢিল মারলো তার বাসায়। মানে কঠিন অবস্থা, মানে বেশ জোরে একটা ঢিল পড়লো এসে, মানে ভয় পেয়ে যাওয়ার মতো, হঠাৎ করে বেশ জোরে একটা ডিম করে ঢিল। তো মুখলেস সাহেব অস্বস্তি ফিল করলেন, এরকম ঢিল তার বাসায় কে মারবে এরকম রাতের বেলা। তো একটু চিন্তা করলেন যে এখানে কি, বা তার ঘরের আশেপাশে কিন্তু কোনো ঘর নাই, তিনি বেশ একটু খোলা জায়গায় থাকেন, তার মানে তার বাসাটা অন্যান্য বাসার থেকে বেশ দূরে। তো তিনি কিছুক্ষণ বসে থাকলেন, তার এই যে ঘুম ছিল চোখের মধ্যে, ঘুমটা টুটে গেছে। তিনি তাকায় আছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, একবার ভাবতেছেন জানলা দিয়ে উকি দেবেন কিনা, কিন্তু ঠান্ডার জন্য জানলাটাও খুলতেছেন না। তো চুপচাপ বসে থাকলেন। একটু পরে আরো জোরে একটা ঢিল এসে তার দরজার মধ্যে লাগলো। তার যে দরজা সামনের, মানে সেই রুমের, তার ঘরে ঢোকার দরজা, সেটার মধ্যে কাঠের দরজা, প্রচন্ড জোরে এসে লাগলো, এবং মনে হলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল ইটটা। তো এবার কিন্তু মুখলেস সাহেব আরো ভয় পেয়েছেন, কে তার ঘরে এরকম ইট মারতেছে। এবং তিনি আসলে তেমন অর্থবিত্তশালী মানুষও না যে তার বাড়িতে কেউ চুরি ডাকাতি করতে আসবে, সেরকম ব্যাপারও না। কেন এরকম ঢিল মারতেছে, তিনি একটু ভয় পেয়ে তিনি উঠে এদিক ওদিক তাকাচ্ছেন, চিন্তা করতেছেন দরজার দিকে যাবেন কিনা। আবার একটা ঢিল পড়লো, এবার পড়লো তার জানলার মধ্যে, প্রচন্ড জোরে ধুম করে ঢিল পড়লো। তো তিনি ভাবলেন যে এইবার তো একটু শব্দ দিতে হবে, নাহলে কে মারতেছে ঢিলগুলা। আর এমনও না যে তার আশেপাশে যে মানে দুষ্ট ছেলে পেলে আছে, বাচ্চা ছেলে পেলে যারা রাতের বেলা তার সাথে দুষ্টুমি করবে, এরকম অবস্থাও নাই। তো তিনি এবার একটু হাঁক দিলেন, এই কে রে, কোনো কথা নাই। তার হাঁক শুনে কেউ কোনো উত্তর দিচ্ছেন না। তো তিনি হেঁটে গিয়ে, তার একটা লাঠি ছিল, ওই লাঠিটা এরকম পুরনো লাঠি, সেটা তিনি ব্যবহার করতেন মাঝে মাঝে হাঁটা চলার কাজে, আর এটা তার পূর্বপুরুষ থেকে পাওয়া লাঠি। লাঠির মাথায় আবার ওখানে ওই ইস্পাতের দিয়ে এরকম মানে মোড়ানো ধরার মতো জিনিস আছে। তো যাই হোক, লাঠিটা বেশ শক্ত। ওইটাকে তিনি নিয়ে হারিকেনটা নিয়ে গেটের কাছে গেলেন, আবার বললেন, এই কেড়ে ঢিল মারে বলে তিনি দরজা খুললেন। তো দরজা খোলার সময় একটু ভয় পাচ্ছিলেন, তিনি চিন্তা করছেন দরজা খুলে কি দেখবেন, বা তার গায়ে কোনো ঢিল ঢিল এসে লাগে নাকি। কিন্তু লাগলো না। দরজা খুলে তিনি দেখতেছেন একেবারে মানে নিশিরাত, মানে ঝিঝি পোকার শব্দ আসতেছে। তো তিনি ধারণা করতেছেন এখন মনে হয় রাত 10টা বাজে, তার হাতে ঘড়ি নেই, চিন্তা হচ্ছে রাত 10টা, 10:30 বাজে। তো ওই সময় 80-র দশক কিন্তু রাত 10টা গ্রামে অনেক রাত। তো তিনি চিন্তা করতেছেন যে এরকম রাত কে ঢিল মারতেছে, এদিক ওদিক তাকাচ্ছেন। এবং অতীতে তার বাসায় এরকম কিছু হয় নাই। এবং তার দরজার বাইরে দেখা যাচ্ছে তার বাসা থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটু ঢাল হয়ে নেমে গেছে সামনে, এবং সেই জায়গা দিয়ে একটা ক্ষেত, মানে পাশের যে লোকটা তার ক্ষেত খামারের ক্ষেত আর কি, সে ক্ষেতের ওই পাশে লোকটা আবার অনেক গাছগাছালি লাগাইছিল, সে বড় বড় গাছ, সেগুলো বাতাসে দুলতেছে হালকা, আর ঠান্ডা বাতাস দরজা খোলার সাথে বেশ ঠান্ডা এসে তার ঘরে ঢুকে গেছে। কারণ তিনি কিন্তু ঘরটায় গরম রাখার জন্য শীতের সময় তো ওই মালসার মধ্যে কয়লা পোড়ায় রাখতেন আর কি, সেটাতে একটা গরম ছোট্ট ঘরের ভিতরে। তো দেখা যেত ওই যে ওই গরমটা যে হিটটা ছিল, হিটটা বের হয়ে গেছে, বেশ ঠান্ডা হয়ে গেছে ঘরটা। তো তিনি একবার চিন্তা করতেছেন তিনি বেরোবেন কিনা, বেরোয় দেখবেন নাকি, একটু উঠানে যাবেন নাকি, তার কে ইট মারলো এরকম। আর এখান থেকে ঢিল মারার মতো অবস্থা নাই, কারণ তার যে পাশের যে বাড়ি, এই ক্ষেতের পরে ওই গাছগাছালি, তারপরে হচ্ছে সেই বাড়ি,
এবং তাদের ওইখানে এরকম বাচ্চা কাচ্চা কেউ নাই যে ঢিল মারবে, আর বড় মানুষ কেন মারবে, এবং জীবনে তাকে এরকম ঢিল মারে নাই। আর তিনি কিন্তু থাকতেন একা, কারণ তার ছেলে আর ছেলের বউ ছিল, তার স্ত্রী মারা গেছে, তার ছেলের বউ, তার ছেলে বিয়ে করে স্ত্রী নিয়ে আলাদা হয়ে গেছে। তো তিনি এই বাসায় একলাই থাকেন। তার খাবার দাবার ওই দূর থেকে, মানে তাদের বাসার কাছাকাছি ওখানে একটা পরিবার আছে, সেখান থেকে এক মহিলা তাকে খাবার দাবার দিয়ে যায় দুপুরে রাতে। তো ওইভাবেই তার চলে আর কি। তো তাকে তো এরকম বিরক্ত করার কেউ নাই। তো তারপরে তিনি সাহস করে বেরোলেন, বেরোয় উঠানের মাঝখানে গেলেন, গিয়ে দেখতেছেন তার সামনে, উঠানটা ছিল বাসার সামনের দিকে, ওই দিকে দেখতেছেন পুরো উঠান তার খালি। উঠানের শেষের দিকে তার কতগুলো বাঁশ ঝাড়ের মতো ছিল, সেই বাঁশ ঝাড়গুলো বাতাসে নড়তেছে, এবং কলা গাছ আছে কয়েকটা, সেগুলো বাতাসে নড়তেছে। আর কেউ নাই, কোনো সারা শব্দ নাই, একদম ঝিঝি পোকার ডাক। আর তার বাসার সীমানা পার হয়ে ক্ষেত খামারি আছে, সেগুলো দেখা যাচ্ছে একবার কুয়াশায় ঢেকে গেছে দূরে। আকাশের মধ্যে মেঘ দেখা যায় না কুয়াশার জন্য, এবং চাঁদ আছে, চাঁদটা মেঘে ঢাকা। কঠিন একটা অবস্থা। তো তিনি একটু ভয়ই পাইলেন যে, এবং তার পুরা উঠানটা একদম খা খা করতেছে। তার যে রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে এখন তার স্ত্রীও নাই, যে সুতরাং রান্না করে কেউ নাই। রান্নাঘরটা মোটামুটি অব্যবহৃত অবস্থায় থাকে, ওখানে কেউ যায় না, ব্যবহার করে না, তিনি তো একা মানুষ, তিনি জানো না রান্নাঘরে কিছু লাকড়ি টাকড়ি ওখানে উঠানো আছে। তো যাই হোক, সে রান্নাঘর একেবারে অন্ধকার, একেবারে অন্যরকম একটা পরিবেশ লাগতেছে তার কাছে। তো তিনি আস্তে করে আর কোনো কথা না বলে হেঁটে আবার ঘরে এসে ঢুকলেন। ঢুকে তিনি যখন দরজা লাগাইতে যাবেন, এই সময় তিনি দেখলেন, মনে হলো যে ওই পাশের ওই নিচু জায়গা, ওই সামনের যে জমিন, সেখান থেকে একটা মানুষ হেঁটে আসতেছে তার দরজার দিকে। তার বুকটা একটু কেঁপে উঠলো, মুখলেস মিয়ার বুক একটু কেঁপে উঠলো, ভয়ে। হঠাৎ করে একটা মানুষ এরকম অন্ধকার ফুড়ে বেরোচ্ছে। তো মানুষটা হেঁটে মনে হচ্ছে বেশ বলশালী মানুষই, হ্যাঁ, এটা খুব সুন্দর সোজাভাবে হাঁটতেছে। তার থেকে তিনি তো নিজে বয়স হয়ে গেছে, একটু দুর্বল হয়ে গেছেন, সে লোকটা বেশ বলশালী ভাবে হেঁটে আসতেছে। তো মুখলেস মিয়া নিজে কিন্তু বেশ বলশালী মানুষ ছিলেন, তার আরো যখন যৌবন ছিল। তো তার কাছে কেন জানি মনে হলো তিনি তার যৌবনের কাইন্ড অফ প্রতিচ্ছবি দেখতেছেন অনেকটা। বাট লোকটা যখন হেঁটে আসছে, তিনি সবচেয়ে বেশি আশ্চর্য হলেন যে এইটা প্রায় তার মতো দেখতেই একটা মানুষ, প্রায় একই রকম, এবং তার যে বয়স হিসেবে বার্ধক্য সেরকমই তার মতো চুলটা, এরকম তার চুলটা কাঁচা পাকা, এবং তার দাড়িটা পুরোপুরি সাদা এবং নেমে গেছে, ওরকম দাড়িও পুরোই সাদা, এবং সে পরে আছে একটা কালো রঙের পাঞ্জাবি, সাদা রঙের লুঙ্গি, এবং তার মতোই একটা সাদা টুপি পরা মাথায়। তো একেবারে তার কাছাকাছি যখন আসছে তার হেঁটে, তখন তিনি দেখতে পাচ্ছেন লোকটাকে, এবং দেখে তিনি তার বুকে একটু কাঁপন ধরছে, কারণ চেহারাটা তার মতো। যে কেউ দেখলে বলবে যে এটা মুখলেস মিয়ার ভাই। মুখলেস মিয়ার কিন্তু কোনো ভাই নাই, তার এক ভাই ছিল, অনেক আগে সে চলে গেছে পৃথিবী থেকে। তো মুখলেস মিয়া থতমত খেয়ে এবং ভয় পেল। লোকটার হাতে একটা এরকম গাঠটির মতো, বোচকার মতো। তো লোকটা এসে তাকে সালাম দিল থেকে। তো মুখলেস মিয়া তাকে সালামের উত্তর দিলেন, দিয়ে বললেন যে, আপনার তো চিনলাম না, কি ব্যাপার? তো বলে, আমার চেনা লাগবো না, আপনার কাছে আসছে কাপড় সেলাইতে। এবং খুব আশ্চর্য ব্যাপার যে এই লোকটা আসছে, তার কণ্ঠস্বর মুখলেস মিয়ার মতো অনেকটা। মুখলেস মিয়ার কাছে ব্যাপারটা বেশ ধাঁধার মতো লাগতেছে। আপনার কাছে আসছে কাপড় সেলাইতে। তো মুখলেস মিয়া বলতেছে যে, কি কাপড়, কি সেলাইবেন? রাতের বেলা কেন? দিনের বেলায় তো আসতে পারছেন, রাতের বেলা কারো থেকে এরকম নেই না, অর্ডার নেই না, আমার থেকে নিবেন। তো বলে লোকটা তার কাছে আরো সামনে চলে আসলো। এই দেখলেন লোকটার গায়ের থেকে আতরের ঘ্রাণ আসতেছে, বেশ কঠিন আতরের ঘ্রাণ। এই আতরের ঘ্রাণ তার পরিচিত না। মুখলেস মিয়া নিজেও বেশ কিছু আতর কিনেন, এবং তাদের এই গ্রামের বাজারে এর থেকে যে আতর পাওয়া যায় তার থেকে অনেক উন্নত মানের ঘ্রাণ, সেই ঘ্রাণ আসতেছে। তো লোকটা এই যে তার যে একটা গাঠটির মতো এরকম কাপড়ের পেছনে একটা গাঠটি তার দিকে বাড়ায় ধরলো। তো মুখলেস মিয়া বললো যে, এটা কি? নেন। হাত দিয়ে মুখলেস মিয়া দেখলো যে বেশ ভারী, তার নিতে অনেক কষ্ট হচ্ছে। তিনি কোনো মতে নিয়ে দরজার পাশে রাখলেন। লোকটা বলছে, সাবধানে রাখেন, ময়লা জানি না লাগে। বললে লোকটা আরেকটা এরকম কাগজ বের করলো, তাকে কাগজ বের করে মুখলেস মিয়ার দিকে বাড়ায় ধরলো, বললো, এই নেন মাপ। তো মুখলেস মিয়া খুব অবাক হলো, কাগজের মধ্যে খুব সুন্দর গুটি গুটি অক্ষরে মাপ লেখা, এবং একটা দর্জি যেভাবে মাপ নেয় ঠিক সেভাবে মাপ দেয়া, এবং মাপটা দেখে মনে হচ্ছে মহিলাদের কোনো কাপড়ের মাপ, তো যেটা বোরখা, তিনি যে বোরখা বানান সে বোরখার মতো মাপ। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তিনি কিন্তু দেখতেছেন হারিকেনের আলোতে, এবং কাপা আলোতে কাগজের উপর পড়তেছে। সবচেয়ে আশ্চর্য হলেন তিনি চোখ বুলাইতে যে সেই মাপের মধ্যে যে মাপগুলো লেখা, সংখ্যাগুলো দেওয়া, সেগুলো এত বড় বড়,
যে তিনি অবাক হলেন যে এই মানুষটার উচ্চতা মিনিমাম 8 ফিট হইতে পারে তার আন্দাজে, যে যেই মাপ দেয়া আছে। তিনি বললেন, এগুলা কি মাপ দিছেন? এটা কোনো মাপ হইলো? তো লোকটা ওখান থেকে তার দিকে তাকায় আছে, তার হ্যারিকেনের আলো লোকটার মুখে পড়তেছে। দেখতে অবিকল তার মতো, মুখলেস মিয়ার মতোই দেখতে, এবং তার চোখগুলো চকচক করতেছে, চোখ দুটো একদম সে নিষ্প্রভ দৃষ্টিতে তাকায় আছে মুখলেস মিয়ার দিকে। তার চোখের যে সাদা অংশে মুখলেস মিয়ার এই হ্যারিকেনের আলো রিফ্লেক্ট করতেছে এবং কাঁপতেছে। মুখলেস মিয়া তার দৃষ্টির দিকে তাকায় থতমত খেয়ে গেলেন। লোকটা শুধু তাকে বললো, বানাইতে দিছি, বানায়েন, মঙ্গলবার রাইতে ডেলিভারি লয়ে যাবো, আর এই লন অ্যাডভান্স বলে লোকটা তার পকেটে হাত দিল। পকেটে হাত দিয়ে সে একটা এনভেলপ বের করলো, এটা বাদামি রঙের একটা এনভেলপ এবং ভাঁজ করা। তো মুখলেস মিয়ার দিকে এমনি বাড়ায় ধরলো। মুখলেস মিয়া ওই এনভেলপটা নিয়ে নিল নিজের অজান্তেই। নিতে নিতে সে একটু থতমত খাচ্ছে যে ব্যাপারটা কি, এবং তিনি তাকে বললেন যে কয়টা বোরখা? তো ওই লোকটা বললো 9টা। তো মুখলেস মিয়া তখন একটু মানে থতমত খেয়ে বলতেছে, আমি 9টা কেমনে বানাবো? 5 দিন সময় দিচ্ছেন, 5 দিনে 9টা কি হইব নাকি? আমি দিনে একটা বোরখা বানাইলে তো 9 দিন লাগবো। তো লোকটা তখন বললো, বানাইতে হইব, দরকার হইলে সব কাম বাদ দেন, এটা বানায় শেষ করেন, ভালো টাকা দিছি দেখেন বলেই লোকটা বললো, আসি। ঘুরে গেল লোকটা, ঘুরে সে হাঁটা ধরলো। মুখলেস মিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখলেস মিয়া দেখলো যে লোকটা হেঁটে চলে যাচ্ছে এবং সেই ঢাল বেয়ে নেমে যাচ্ছে, এবং দেখে মনে হচ্ছে ওই যে গাছগাছালি ওইদিকে চলে যাচ্ছে লোকটা। মানে কোনো একজন মানুষ দেখলে মনে করবে যে পাশের যে বাড়িটা সেটাতে হয়তো এই লোক থাকে, সেখানের দিকেই যাচ্ছে। মুখলেস মিয়া ওই হাতে ওই বাদামি এনভেলপ নিয়ে থতমত খেয়ে দাঁড়ায় আছেন, এবং মাপের কাগজটা তার আরেক হাতে, এবং সাথে হারিকেন ধরা। কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন, ঠান্ডা বাতাস একেবারে অন্যরকম। তো তিনি জমে গেছেন প্রায়। তো তিনি তাড়াতাড়ি ওই পোটলাটা নিয়ে, কাপড়ের যে ওই যে একটা গাঠি দিছে তাকে এরকম বড়, সে গাঠটিটা নিয়ে এবং হারিকেন সবকিছু নিয়ে ঘরে ঢুকে দরজা লাগালেন, এবং মনে হলো শীতটা আরো বেশি লাগা শুরু করলো, কাঁপতেছে। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে ওই গাঠটিটা এক পাশে রাখলেন। তার মনে হইলো যে লোকটা বললো নোংরা করেন না, তো তিনি রাখলেন। গাঠটি যেটা বাঁধা সেটা দেখলেন এটা সাদা কাপড়ের গাঠটি, সাদা কাপড় দিয়ে বানানো বড়, ভিতরে মনে হয় আরো পোটলা বড় এরকম আর কি। তো তিনি চিন্তা করলেন এটা পরে দেখি, আগে দেখি এখানে টাকা কি দিছে। তো তিনি ওই যেই তাকে যে ব্রাউন যে এনভেলপ দিছে সেটা খুললেন, খুলে দেখলেন যে এরকম মোটা টাকার বান্ডিল। অবাক হয়ে গেলেন তিনি, জানি বাপরে বাপ এটা কি, মানে তাকে 5,000 টাকা দেওয়া, এখানে 5,000 টাকা। এবং তিনি মানে থতমত খেয়ে গেলেন। সেই সময়কার সময় 5,000 টাকা বিশাল একটা অঙ্ক, 80-র দশকে 5,000 টাকার অনেক মূল্য। কাপড় বানানোর জন্য এবং 9টা বোরখার জন্য 5,000 টাকা তিনি এটা অ্যাডভান্স দিচ্ছে তাকে। তো তিনি একদম মানে থতমত খেয়ে গেলেন, এবং টাকাগুলা বেশ নতুন, মানে একদম কচকচা নোট, সব 100 টাকার নোট। মানে তিনি যে গুনছেন তার মানে একদম মানে লেগে গেছে, ঘাম ছুটে গেছে তার। তো তিনি তাড়াতাড়ি আর কোনো কথা না বলে সেই টাকাগুলো রাখলেন, রেখে কাঁপতেছেন থরথর করে, এবং তিনি বোরখার মাপ দেখে আরো কাঁপতেছেন। প্রায় ওই যে বললাম যে তার প্রায় 8 ফিটের উপরে লম্বা হবে যেই মানুষ এটা পড়বে। তো মুখলেস মিয়া চিন্তা করলেন যে মানুষে কি এরকম লম্বা হয়, তা আবার মেয়ে মানুষ, বোরখার তো আর ছেলে মানুষ পড়বে না। যাই হোক, এই চিন্তা করতে করতে তিনি বললেন যে না, আজকে রাত্রে যথেষ্ট হয়েছে, আজকে আর কোনো না। তিনি কাপড়ের ওই যে পোটলাটা সেটা শুধু একটু খুললেন। তো খুলে দেখলেন যে হ্যাঁ, সেখানে সাদা রঙের কাপড় রাখা। কাপড়টা হাত দিয়ে তিনি ফিল করলেন, খুবই উন্নত মানের কাপড়, মানে একেবারে উন্নত মানের কাপড়, অনেকটা সুতি আর রেশম মেলানো। তিনি বুঝতে পারলেন না যে এটা কিভাবে মিক্স করা হয়েছে, বিদেশি কাপড়। তো তিনি তাড়াতাড়ি ওইটাকে আবার বেঁধে রেখে দিলেন এক কর্নারে। চিন্তা করলেন যে এই কাপড়ও তো আসছে অন্য জায়গার থেকে, কিরকম একটা অবস্থা, মানে একবারে বিদেশি কাপড়। তিনি এরকম কাপড় সচরাচর দেখেনি নাই। তো তিনি কাপড়টা রেখে টাকাগুলো তিনি উঠায় রাখলেন, তার একটা এরকম ছিল বাটির মতো, সেটার মধ্যে টাকা রেখে তিনি ঘুমাতে গেলেন রাতের বেলা। তো রাতে ঘুমাচ্ছেন, অনেক দুঃস্বপ্ন দেখতেছেন তিনি। স্বপ্নের মধ্যে দেখতেছেন লম্বা লম্বা বোরখা পরা মেয়ে মানুষ তার কাছে কাপড় দিতে আসতেছে সেলাই করতে। তো তিনি বেশ ভয় পেয়েছেন স্বপ্নের মধ্যে, এরকম লম্বা লম্বা স্বপ্নে দেখতেছেন এরকম বেশ লম্বা লম্বা মেয়ে মানুষের কাপড় সেলাই করার জন্য তাকে দিয়ে যাচ্ছে। তো তিনি বেশ ভয় পেলেন, মানে দুঃস্বপ্ন দেখে উঠে বসলেন, দিয়ে একবার পানি খেয়ে তাড়াতাড়ি আবার দোয়া পড়ে ঘুমাই গেলেন। যাই হোক, দিন হলো, দিনের আলোতে সবকিছু তো দেখতে অন্যরকম। রাতের সেই জিনিসটা আর তার মনেই থাকলো না যে এরকম ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরে যখন দুপুরের পরে তার হঠাৎ খেয়াল আসলো যে হ্যাঁ, রাতে তো এরকম আসছিল অর্ডার নিয়ে, এটা কি আসলে কি আমি কি আসলে এরকম পাইছি কিছু না স্বপ্ন দেখছি। চিন্তা করে হেঁটে গেলেন, দেখলেন যে হ্যাঁ, সেই যে তিনি রাখছেন তার একটা চৌকি ছিল সেলাই মেশিনের পাশে, চৌকির উপরে সেই বস্তা রাখা। তো চিন্তা করলেন যে এই ব্যাপারটা নিয়ে এখন কাউরে বলা কি ঠিক হইব? মনে হয় না, এত টাকার অর্ডার খামাখাই ঝামেলা করে লাভ নেই, আমি বানানো শুরু করি।
তো তিনি মোটামুটি চিন্তা করলেন যে এর মধ্যে যদি তার কাছে যেসব অর্ডার আসছে এগুলো যদি দু একজন খবর নিতে আসে, তিনি বলবেন যে আপাতত তিনি একটু অসুস্থ, তার অনেক কাজ জমে গেছে, সবার অর্ডার দিতে একটু টাইম লাগবে। এই বলে তিনি চিন্তা করলেন যে আমি সবাই করবো আর কাজে লেগে যাই। যাই হোক, দুপুরে যখন তার খাওয়া দাওয়া আসছে, তিনি খেয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের মতো শুরু করলেন কাজ এই দুপুরের পর থেকে, এবং এক নাগাড়ে সেলাই করলেন। এবং দেখা গেল যে তিনি ওই মাপ অনুযায়ী কাপড় কেটে তৈরি করে রাতের মধ্যে তার একটা বোরখা তৈরি হলো। এবং তিনি দেখলেন যে বেশ লম্বা একটা বোরখা, নিজেই দেখলেন, মানে কাটার পর যখন তিনি সেলাই করছেন, সেলাই করার পর বেশ লম্বা একটা বোরখা। তখনও তিনি আবার চিন্তা করলেন যে এত লম্বা মানুষ কেমনে, তা আবার মেয়ে মানুষ। যাই হোক, এরপরে তিনি মানে ওই দিন রাতে আর কাজ করলেন না, ঘুমায় গেলেন। এবং পরের দিন তিনি চিন্তা করলেন যে আজকে আরো একাধিক বোরখা বানাবো, আর ওনার কাজের স্পিডও এসে গেল। যাই হোক, এরকম তিনি রাত জেগে জেগে কাজ করছেন এবং সেই মঙ্গলবার রাত পর্যন্ত তার বোরখা তৈরি হয়ে গেল। তিনি মানে খুব খুশি সবগুলো ভাঁজ করে, এবং তার কাজের স্যাটিসফ্যাকশন একটা, যে কাজ শেষ হলে তার কাছে খুশি লাগতো যে তিনি কাজ করছেন। যে কোনো কাজই খুব সুন্দর যদি হতো, নিজে চোখ বুলায় দেখতেন, ভালো লাগতো। তিনি সেই কাপড়গুলা ভাঁজ করলেন। ভাঁজ করছেন যখন, তখন তার শুধু চিন্তা হচ্ছে যে কারা পড়বে। তার মাথার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আছে যে কারা পড়বে, আর এই লোকটাই বাকি তার মতো কেন দেখতে, এসব বিভিন্ন প্রশ্ন তার মাথায়। আর লোকটা কি আসবে, আদৌ আসবে, এটা চিন্তা করতেছে। তো চিন্তা করতে করতে তিনি সব ভাঁজ করে সুন্দর করে পোটলা বাঁধলেন, বেঁধে রেখে দিলেন। আর এই যে কাপড়ের যে এই টুকিটাকি যে টুকরা, খুব বেশি বাঁচে নাই। খুবই আশ্চর্যজনক ব্যাপার, যেই কাপড়টা কিনছে সে কিন্তু দেখা গেছে খুব ভালো মাপ বুঝতো। তারপরও ছোটখাটো দু একটা কাপড়ের টুকরা বাঁচছিল, সেগুলো তিনি পোটলা করে রেখে দিলেন, তার একটা স্মৃতি, মানে যে এরকম কিছু তিনি কাজ করছেন চিন্তা করার জন্য। যাই হোক, তো তিনি পোটলা বেঁধে বসে আছেন। তো চিন্তা করলেন যে এখন তো বসেই আছি, আমি দু একটা কাজ ধরবো নাকি টুকিটাকি, আরো তো দু একটা কাজ রয়েছে। তো তিনি আজকে আর কাজ করতে তার ইচ্ছা করতেছে না। তো তিনি এগুলো সব রেখে তিনি বসে আছেন তার টেবিলের পাশে, চিন্তা ভাবনা করতেছেন কি। এই সময় তার পঞ্জিকা বই ছিল, পঞ্জিকা নিয়ে তিনি দেখতেছেন পূর্ণিমা কবে, এগুলো তিনি করতেন মাঝে মাঝে। এই সময় তিনি ঠিক তার দরজার বাইরে মনে হলো যে কার উপস্থিতি টের পাইলেন, যে কেউ একজন দাঁড়ায় আছে। একটু পর গলা খাকারি দিল তাকে, বেশ জোরে গলা খাকারি দিল। তিনি বললেন কে, তিনি বললেন কে কে আসছেন। তো তারা বলছেন মোখলেস মিয়া, আমি আইছি কাপড় নিতে, দরজা খুলেন। তো কণ্ঠ শুনে তিনি বুঝলেন যে এটা তো মানে সেই লোক, ওই যে সেনকে কাপড় দিছে। তাড়াতাড়ি তিনি তার চোখের থেকে নামলেন, নেমে যে তিনি বস্তাটা বাঁধছেন সেটাকে টেনে নামালেন। নামায় তিনি ওই দরজার কাছে আসলেন, এসে ওই দরজা খুলে দিলেন। তো দরজা খুলছেন, আজকে কিন্তু হারিকেন সাথে আনেন নাই, হারিকেনটা রাখা তার সামনে টেবিলে দূরে। তো সেটার আলোতে, আবছা আলোতে দেখাচ্ছে সেই লোকটাকে জাস্ট আগের মতো, ওইরকম মানে সেই একই রকম চেহারা, কিন্তু আজকে একটু অন্ধকারে দাঁড়ানো দেখে একটু কম দেখা যাচ্ছে তাকে, বাট তার চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে। তো মোখলেস মিয়ার দিকে সে হাত বাড়ায় দিল যে তার প্যাকেটটা যাতে দেয়, মানে তার ওই পোটলাটা। মোখলেস মিয়া কিছু না বলে পোটলাটা দিলেন তার হাতে। তো তিনি পোটলাটা নিয়ে ওজন করলেন ধরে, তারপর তাকে পকেট থেকে আরেকটা এনভেলপ বের করে দিলেন, সেটাও ওই বাদামি রঙের, দিয়ে বললেন এখানে বাকি টাকা, চিন্তা করেন না, ভালোই টাকা দিছি, অসুবিধা নাই, কারোর সাথে কখনো আমার কথা বলবেন না, আমি কে কেন আইছিলাম। তো বলে আপনি কে, আমি তো এমনি জানি না, আপনি কিছু কর নাই আমারে, কয়া লাগবো না, কিন্তু কারো কাছে আমার এই অর্ডারের কথা কইবেন না, কখনো প্রয়োজন হইলে আবার আমু। বলে মোখলেস মিয়াকে টাকাটা দিয়ে তিনি ঘুরে যান, মানে এনভেলপটা হাতে দিয়ে তিনি ঘুরে হাঁটা দেন, এবং হেঁটে দেখা যাচ্ছে ঠিক ওই মাঠ ধরেই যাচ্ছেন। তো মোখলেস মিয়া অনেকক্ষণ দাঁড়ায় আছেন গেটের কাছে, তিনি চিন্তা করতেছেন লোক কোথায় যায়, মানে হেঁটে হেঁটে দেখবেন তিনি। তো হঠাৎ তার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, এই লোক কে, তিনি দেখতে চান আসলে, তার মতো কেন দেখতে, ব্যাপারটা কি। তো তিনি তাড়াতাড়ি মানে খুব দ্রুত তিনি তার ওই টেবিলের ড্রয়ারে, যেখানে তার সেলাই মেশিন থাকতো, সেখানে একটা টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা হাতে নিয়ে তিনি দরজাটা টেনে খুব সন্দর্পণে বেরিয়ে যান। লোকটা যেদিক গেছে সেদিকে তিনি হেঁটে যাচ্ছেন, ওই যে সামনের বাড়ি সেই মানে গাছপালার ওখানে। তো তিনি চিন্তা করতেছেন একবার যে ওই গাছপালার ওদিক দিয়ে লোকটা কই যাবে। তো দ্রুত কিন্তু সন্তর্পণে সে হেঁটে যাচ্ছে মোখলেস মিয়া। বেশ ঠান্ডা বাতাস, এবং তার গায়ে একটা সোয়েটার আছে, মোখলেস মিয়ার গায়ে সোয়েটার পরা, তার উপর শাল পরা। তো সুতরাং তার মানে ঠান্ডা খুব একটা সমস্যা হচ্ছে না। তিনি কান পেঁচায় নিছেন এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। গাছপালার কাছে এসে তিনি দেখলেন গাছপালা বেশ নড়তেছে, এবং তিনি দেখছেন এখান দিয়েই লোকটা ঢুকে গেছে গাছপালার মধ্যে। তো তিনিও লোকটার পেছন মানে লোকটা যেখান দিয়ে ঢুকছে সেখান দিয়ে তিনি ঢুকে গেলেন ওইখানে। তো ঢুকেতে তিনি দেখতেছেন এটা কিন্তু তার একটা খুব পরিচিত জায়গার হওয়ার কথা, দিনের বেলা যেহেতু এই তার পাশের ভিটারই জায়গা ওখানে।
বেশ অনেকগুলো গাছগাছালি সেখানে লাগাইছে, বিভিন্ন রকমের গাছ আছে, আমের গাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গাছ। তারপরে বের হয়ে খোলা জায়গা এবং তারপরে ওই পাশের বাড়ির সে ভিটা। তো তিনি যাচ্ছেন, এই আলো আধারি খেলা করতেছে, আকাশের আলো, চাঁদ যদিও মেঘে ঢাকা তারপরও চাঁদ বের হয়ে আসতেছে, সেটার আলো এই গাছের পাতার ফাঁক দিয়ে এসে বসে আঁকিবুকি আঁকতেছে মাটিতে। অন্যরকম দূরে দেখা যাচ্ছে যে গাছপালা ফিকে হয়ে গেছে, সেখানে শেষ হয়ে মানে সেই আরেকটা জমিন তৈরি হয়েছে এখানে, মানে যেখান থেকে বের হয়েছে আর কি। তো তিনি সেদিকে বেরোচ্ছেন, তিনি চিন্তা করছেন যেহেতু আমি পাশের বাড়ির অমুকদের এই সে বেরিতেছি আর কি, ঘরের দিকে বেরিতেছি, কই গেল এই বেড়া, ওই জমিনের ওই পারে গেছে নাকি, এই চিন্তা করতে করতে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো যাই হোক, তিনি বের হয়ে যখন আসতেছেন তখন দেখলেন গাছগাছালির শেষের দিকে প্রচন্ড কুয়াশা, ধোঁয়া, মানে কুয়াশা দিয়ে ভরা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, একেবারে ধোঁয়া, এবং মনে হচ্ছে কুয়াশা আরো আসতেছে, এবং সে কুয়াশার যে একটা ঘ্রাণ সেটাও নাকে এসে লাগতেছে। মুখলেস মিয়া একটু অবাক হয়ে গেলেন, এবং কেমন জানি একটা উষ্ণ আর্দ্র আবহাওয়া জায়গায়, মানে শীতটা কমে গেছে, আর্দ্রতা আছে নাকের মধ্যে, যেমন কুয়াশা যখন লাগে মিস্টের একটা ভাব সেরকম। তো মুখলেস মিয়া হাঁটতে হাঁটতে সেই মিস্টের মধ্যে ঢুকে গেল, এবং তিনি এবার বুঝতেছেন না কোথায় যাবেন কি। আকাশের আলো কিন্তু সেই মিস্টের উপর পড়তেছে, কুয়াশার উপর, এবং কুয়াশাটা সাদাটে হয়ে যাচ্ছে চারিদিকে, মানে চারিদিকে তার কাছে মনে হচ্ছে সাদাটে ধোঁয়ায় ঢাকা। তিনি কিন্তু দিক দিশা পাচ্ছেন না। তিনি ভাবলেন যে আমি কি টর্চ লাইট বের করে জ্বালাবো, আবার ভয় পেলেন যে তিনি টর্চ লাইট জ্বালায় কোথায়, যে মানে কেউ যদি দেখে ফেলে, ওই লোক যদি দেখে থাকে তো লোকটাকে তার বেশ ভয়ই লাগছে। যাই হোক, কুয়াশার মধ্যে নিজের আন্দাজে তিনি হাঁটা শুরু করলেন। তিনি চিন্তা করলেন এত কুয়াশা যখন ঢেকে ফেলছে, আমি আপাতত ওই পাশের যে তার যে মানে তার যে প্রতিবেশীর ভিটা সেখানে চলে যায়, একটা আন্দাজে তিনি হাঁটতেছেন, গাছগাছালি একটা আন্দাজ করে হাঁটলেন। হাঁটতে হাঁটতে গিয়ে তিনি দেখতেছেন যে এইখানে তার প্রতিবেশীর উঠান হওয়ার কথা, উপর দিকে উঠে, তো ওখানে কোনো উঠান নাই। তিনি হাঁটতেছেন সমান ল্যান্ড আর ল্যান্ড, তিনি মানে অবাক হয়ে গেলেন। এক জায়গায় যে দেখলেন তিনি কুয়াশা শেষ হয়ে যাচ্ছে সামনের দিকে, মানে কুয়াশাটা সামনের দিকে নাই, মানে কুয়াশা কেমন জানি পাতলা হয়ে গেছে। তো ওখান থেকে তিনি বের হয়ে আসলেন, কুয়াশার ভেতর থেকে বের হয়ে এসে তিনি দেখতেছেন তিনি একটা খোলা প্রান্তরে দাঁড়ানো মাঠের মতো, এবং সেখানে যত দূর যায় শুধু মাঠ আর মাঠ, এরকম, মানে শুধু মাঠ, মানে ওখানে আর কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই, খোলা মাঠ, শুধু দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। তো তিনি একটু ভয় পেলেন এবং ঠান্ডা লাগতেছে তার। পেছন দিকে তাকায় তিনি আটকে উঠলেন, তার পেছনেও কিছু নাই, মাঠ আর মাঠ হিসাবে, কিন্তু তার পেছনেই সেই তার পাশের যে প্রতিবেশীর বাড়ি হওয়ার কথা, সেখানে কোনো বাড়ি নেই, মাঠ, তার পেছন দিকেও মাঠ। তিনি বললেন আমি কোথায় আসলাম, কারণ তিনি প্রতিবেশীর বাড়ি যদি না পান তার নিজের বাড়িও কিন্তু হারায় গেল হিসাবে। তিনি কোথায়, এবং তিনি সামনের মাঠটাও চিনতেছেন না। তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন সামনের দিকে, আর দিশাহারা হয়ে গেছেন। আরো বেশ কিছু দূর হাঁটার পর তিনি দূরে দেখলেন লম্বা লম্বা কিছু মানুষ দাঁড়ানো মাঠের মাঝখানে এক জায়গায় জড়ো হয়ে, মানে মনে হচ্ছে প্রায় 10-12 জন মানুষ লম্বা আলখাল্লা পরা দাঁড়ায় আছে সেখানে, এবং সাদা সাদা আলখাল্লা, বেশ বড় বড়, এবং তারা মনে হচ্ছে যে একটা লাইন তৈরি করছে দাঁড়ায়। তো তিনি হাঁটতে হাঁটতে ওই মানুষদের থেকে একটা ডিস্টেন্সে চলে আসছেন, লম্বা লম্বা। তিনি চিন্তা করতেছেন কি বলবেন, তিনি তারা তো তাকে দেখতেছেন নিশ্চয় আসতে। তো তিনি কিছু বুঝে ওঠার আগে দেখলেন সেই মানুষগুলা খুব দ্রুত তার কাছে চলে আসলো, মানে যতটুকু দূরত্ব ছিল মনে হলো খুব দ্রুত ক্রস করে আসলো, হয়তোবা মানে ফ্লোট করে আসছে, মানে ভেসে আসছে তার দিকে। তার থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়ালো, মানে কয়েকজন মানুষ, তিনি কিন্তু গুনতে পারতেছেন না কতজন, বাট একেবারে সারি দিয়ে দাঁড়ানো, সবাই আলখাল্লা পরা, লম্বা লম্বা, প্রত্যেকের উচ্চতা 8 থেকে 9 ফিট এরকম। তো তিনি প্রচন্ড ভয় পেলেন এদেরকে দেখে, মানে তাদের চেহারা দেখা যাচ্ছে না, এরকম কাপড় দিয়ে মাথাটা ঢাকা। এই সময় তাদের পেছন থেকে তাদের সরিয়ে বের হয়ে আসলো সেই বৃদ্ধ, মানে যে নাকি দেখতে এই মুখলেস মিয়ার মতোই একই রকম, এবং যে সে যে দেখছিলেন তাকে টাকা দিয়ে গেছে সেই লোকটাই। মুখলেস মিয়া ওই বৃদ্ধকে দেখে ভয় পাওয়ার বদলে এবার তো একটু সাহস পেলেন, মনে হলো যে পরিচিত কাউকে পাইছি, মানে অ্যাটলিস্ট এই এদের থেকে দেখার থেকে ওনাকে দেখা ভালো, কারণ তাকে তো আমি দেখছি অতীতে। সেই লোকটা তাকে খুব গম্ভীর ভাবে বলল, মুখলেস, তোরে না মানা করছিলাম আমার ব্যাপারে আগ্রহ দেখাইস না, আমার ব্যাপারে কারোর সাথে আলোচনা করিস না, তুই আমার পিছে বিছাইছস। তখন মুখলেস মিয়া থরথর করে কাঁপা শুরু করলো, বললো যে আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন। তো তখন তিনি দেখলেন তার চোখের সামনে ওই লোকটা লম্বা হয়ে গেল, মানে লম্বা হয়ে ওই যে সাথে যে আলখাল্লা পরা তাদের থেকেও লম্বা একটা মানুষে পরিণত হইল, এবং সেও একটা আলখাল্লার মতো পরা, তার চেহারা তিনি বুঝতে পারতেছেন না, অন্ধকারে ঢাকা। তার কাছে এসে মুখলেস মিয়াকে তুলে ফেললো 2 হাত দিয়ে সামনে, তার মুখের লেভেলে নিয়ে আসলো উঁচা করে,
উঁচা করে এনে বললো যে তোর ভালোর জন্য বলছি আমার পিছে আসতে না, এখন তো তুই বুঝবি। তো মোখলেস তখন বলছে আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। তো ওই লোকটা বলতেছে না, তোর কোনো মাফ নাই, তুই যেহেতু আমার পিছে পিছে আইসস তোর শিক্ষা দেবো। তখন মোখলেস মিয়া বলছে আল্লাহর ওয়াস্তে আমার মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আমার মাফ করে দেন, 2 হাত জড়ো করে বলতেছে। এটা যখন বলছে তখন দেখলো যে লোকটা তাকে নামায় দিল 2 হাত থেকে, যে বললো যা বাসায় যা। বলে লোকটা তার দিকে পেছন ফিরে তার সাথের যেই লম্বা লম্বা আলখাল্লা পরা মানুষের মতো ছিল তাদেরকে নিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। দেখলো যে ওই লোকটা তাকে একটা জায়গা করে দিল, মানে সরে। তো ওই লম্বা লোকটা যে নাকি ওদের থেকেও লম্বা, সে যখন এগিয়ে গেল তাদের কাছে জায়গা করে দিল, ওই জায়গাটা দেখে মোখলেস মিয়ার মনে হলো একটা আলোক উজ্জ্বল একটা দরজার মতো, সেখান দিয়ে লোকটা ঢুকে গেল। এবং সেই যে ফাঁকা জায়গাটা অনেকটা মনে হচ্ছে যে ওই অন্ধকারের মধ্যে একটা আলাদা রকমের দরজা তৈরি হয়েছে। তো সেখানে ওই লোকগুলো ওই আলোর মধ্যে ঢুকে গেল এবং এক সময় ওই যে আলোর যে জায়গাটা আস্তে করে বাতাসে মিলাই গেল, মনে হলো যে অন্ধকারের সাথে মিলে গেছে। আর মোখলেস মিয়ার কাছে শীতটা বেশি লাগা শুরু করলো। সে পেছন ফিরে তাকায় দেখলো যে তার থেকে বেশ খানিকটা দূরে তাদের সেই পাশের যে তার যে প্রতিবেশী তার সেই ভিটাটা দেখা যাচ্ছে এবং সেখানে তার পেছনে সে গাছগাছালি দেখা যাচ্ছে, বাতাসে নড়তেছে। মোখলেস মিয়া একা দাঁড়ায় আছে সেখানে। তো মোখলেস মিয়া থরথর করে কাঁপা শুরু করছে। তিনি তাড়াতাড়ি উঠে ওখান থেকে দৌড়ানো শুরু করলো। তো তিনি দৌড়াচ্ছেন এবং তিনি যখন দৌড়াচ্ছেন তখন তার মনে হলো যে তার পেছনে কেউ ইট মারতেছে, মানে একদম থপ থাপ করে পড়তেছে। এদিকে তার গায়ে লাগতেছে না, তার চারিপাশে লাগতেছে ইটগুলো, এসে এদিকে পড়তেছে ওদিকে পড়তেছে, মাটির ঢেলাগুলো, ওই যে পাশে যে ক্ষেত থেকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে কেউ। এখন এগুলো পড়ে পড়ে ভেঙে যাচ্ছে, মানে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে তার আশেপাশে। এবং তিনি প্রাণ বন্ধ দৌড়াইতেছেন। দৌড়াতে দৌড়াতে তিনি পাশের বাড়ির সেই আঙিনা পার হয়ে চলে আসলেন গাছগাছালির মধ্যে। সেখানে তিনি দৌড়াচ্ছেন গাছগাছালির ফাঁক দিয়ে এবং তার মনে হচ্ছে তার পেছনে সেই ইটগুলো এসে লাগতেছে এদিক ওদিক এবং শব্দ পাচ্ছেন তিনি। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে তিনি তার দরজায় আসলেন। যেভাবে খোলা রেখে গেছেন সেভাবেই আছে। বাসার মধ্যে ঢুকে দরজা লাগাই দিলেন। তো এই সময় তার দরজার মধ্যে কয়েকটা ইট পড়লো এসে, সেই যে প্রথম দিনের মতো তাকে যখন অর্ডার নিয়ে আসছিল সেরকম ইট এসে পড়লো অনেকগুলা। তো মোখলেস মিয়া ভয়ে কাঁপতেছেন। এই সময় তার দরজার বাইরে আবার শুনলেন তিনি সেই কণ্ঠ যে মোখলেস আর কখনো আগ্রহ দেখাবি না, আমি হয়তো আবার আসুম, কারো কাছে আমার কথা কবি না। এই বলে মানে শব্দটা বন্ধ হয়ে গেল এবং ওই মানে সেই ইট মারাও বন্ধ হয়ে গেল। তো মোখলেস মিয়া তাড়াতাড়ি তার সেই ভয়ের চোটে তার চোখের মধ্যে ঢুকে লেপ টেপ নিয়ে মুড়ি দিয়ে তিনি শুয়ে থাকলেন। তো সকালে উঠলেন তিনি। সকালে ওঠার পরে তিনি মানে দেখলেন যে তার মনে হচ্ছে শরীরটা ভালো না, তার জ্বর আসছে। তো তিনি ওর মধ্যে তার পকেটে হাত দিলেন, দিয়ে তিনি বোঝার চেষ্টা করলেন, রাতের স্মৃতি মনে পড়ছে, বোঝার চেষ্টা করলেন। তিনি দেখলেন যে হ্যাঁ তার পকেটে সেই ব্রাউন সেই এনভেলপ আছে। তো সেটা বের করে তিনি খুললেন, বের করে দেখলেন যে সেই যে চকচক 100 টাকার নোট আরো ওখানে। তো ওই অসুস্থ লাগা অবস্থায় তিনি উঠে বসে গুনলেন, দেখলেন আরো 5,000 টাকা, মানে তাকে টোটাল 10,000 টাকা দিছে এই 9টা বোরখা বানায় দেওয়ার জন্য। তো মোখলেস মিয়া সেই টাকাটা নেয়, নিয়ে তিনি ওই অসুস্থ অবস্থায় উঠে তিনি সেই বাকি তার টাকার সাথে রাখেন, রেখে তিনি তার মতো মানে দিনপাত করেন। দুপুরে যখন তাকে খাবার দিতে আসে তিনি সেই মহিলাকে বলেন যে তাকে একটু এখানকার যে ইমাম সাহেব আছে তার সাথে দেখা করায় দিতে, তার শরীরটা খুব খারাপ। তো সেই মহিলা যিনি ভাত নিয়ে আসছিলেন তিনি ইমাম সাহেবকে খবর দেন। ইমাম সাহেব মোখলেস মিয়ার কথা শুনে, অসুস্থ শুনে তিনি আসেন। এসে বলেন যে মোখলেস মিয়া কি অবস্থা, আপনি নাকি অসুস্থ, আপনি আমারে খবর দিলেন, কখনো তো আমারে খবর দেন না বা আমার সাথে দেখাও করেন না খুব একটা, কি হইল আপনার হঠাৎ? তো মোখলেস মিয়া তখন বলে যে না হুজুর, আসলে আমার তো আসলে সময় হয় না, আমি তো কাজকর্ম নিয়ে থাকি, মসজিদে গেলে জাস্ট নামাজ পড়ে বাইরে আসি, খুব একটা দেখা করার সময় পাই না আপনার সাথে। তো যাই হোক, আপনি কষ্ট করে আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমার কিছু ঘটনা হয়েছে। তো হুজুর তখন জিজ্ঞেস করেন কি হয়েছে? তখন মোখলেস মিয়া সব খুলে বলে তাকে। তো শোনার পরে তখন হুজুর বলেন যে আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনার কাছে যারা আসছিল আপনি তো বুঝতেই পারছেন তারা কোনো সাধারণ কিছু না, মানে মানুষ তো না, এটা বুঝতেই পারছেন, এগুলো জিন্নাত। এরা আসছিল আপনার দিয়ে কোনো কাজ করায় নিতে এবং এরা সম্ভবত ভালো জিন্নাত, এর জন্য আপনাকে পারিশ্রমিক দিয়ে কাজ করায় নিয়ে গেছে। আপনার সেই কাপড়ের মাপ দেখে বোঝা উচিত ছিল। তো ওরা ডিটেলসে বা ওরা নিজেরা কিভাবে কি করে, কোথার থেকে কি খায়, কোথার থেকে কি নেয়, আমরা কিন্তু যতটুকু আমরা পড়ছি ততটুকুই জানি, বাকি জানি না। তো এখন আপনার কাছ থেকে হয়তো জিনিসটা নিছে, আপনাকে হয়তো তারা মনে করছে যে এই কাপড়টা বা এই জিনিসটা আপনি তাদের জন্য বানাই দিতে পারবেন, বা তাদের হয়তো এরকম আরো অনেক আছে যাদের থেকে কাজ করায়, কে জানে, এটা তো আমরা আসলে জানি না ওইরকম।
তো আপনার কাছ থেকে একটা কাজ করাই নিছে, যেটাই হোক, যে কোনো কাজই করাই নিছে। তো হয়তো চাইছিল যে আপনি এই জিনিসটা গোপন রাখেন, কাউকে না জানান। হয়তো আপনার কাছে আর আসবে না। আপনার খারাপ হলেও তো আপনার ক্ষতি করতো আপনি যখন তার পিছনে গেছেন। আপনি যখন তার কাছে মাপ চাইছেন বলছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে শুনে মানে বুঝতে পারছে যে আল্লাহর ওসিলা দিচ্ছেন, সাথে সাথে আপনাকে ছেড়ে দিছে, আর কিছু বলে নাই। তো সুতরাং এরা খারাপ না, খারাপ কোনো প্রজাতির কাছে আপনি পড়েন নাই, ছেড়ে দিছে। হয়তো আপনাকে বলতে না করছে কাউকে, আপনি বলে দিলেন, এরপরে হয়তো আর আপনার কাছে আসবে না। তো মোখলেস মিয়া বলে যে হ্যাঁ, মনে আর আসবে না। তো মোখলেস মিয়া নিজেই বলতেছে না, আসাই ভালো, আমি আর চাই না এরকম কাজ করতে। বলে ঠিক আছে, অসুবিধা নাই, যাই হোক সাবধানে থাকেন, দোয়া দুধ পড়েন, একা থাকেন, একা বাসায় থাকা ঠিক না, বয়স হয়েছে, আপনার পোলারে আমি বলবো, আপনার পোলারে আমি দেখলেই বলবো যে আপনারা কেন এরকম। তো মোখলেস মিয়া বলে যে আমার পোলা তো আমার ছেড়ে গেছে গাইছি। তো যাই হোক, ইমাম সাহেব বলে যে আমি বলবো তাকে, এবং আপনি এইভাবে থাকেন না, একলা একলা থাকাটা ঠিক না। তো খারাপ জিনিসও তো আছে, চলাফেরা করে, ভালো জিনিস আছে, আবার খারাপ মানুষও তো আছে। তো সবকিছুর থেকেই সাবধানে থাকতে হয়। তো এই বলে তো হুজুর মোখলেস মিয়াকে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে যান এবং বলে যে ওষুধ টষুধ খান, এই জ্বর আসছে সেরে যাবে, হয়তো ভয় পেয়েছেন, ঠান্ডায় বেরিয়েছেন, এর জন্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বলে তো হুজুর নিজেই যখন চলে যাচ্ছেন বাসায়, তার যাওয়ার সময় হুজুর নিজেই নাকি ওখান দোকান থেকে তাকে ওষুধপত্র কিনে দিয়ে যান, তার এই জ্বর জারির ওষুধ। তো মোখলেস মিয়া খুবই হুজুরকে তিনি দিতে চান, মানে এটার জন্য পারিশ্রমিক। হুজুর বলে যে না না, লাগবে না। তো তারপরে জোর করে তিনি জাস্ট ওষুধের দামটা দিয়ে দেন হুজুরকে। তো হুজুর তারপরে যান এবং বলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনার ছেলের দেখলে বলবো আপনার কথা। তো এই মোখলেস মিয়া এরপর নাকি বেশ ভয়ে ভয়ে থাকতো, অনেকদিন ভয়ে ভয়ে থাকতো। সে এরকম মানে বাসার থেকে বেরোতে পারতো না, রাতের বেলা ভয় পেত। তো এক সময় তার এই হুজুর তার ছেলের সাথে কথা বলে তার ছেলেকে শাসন করে, এবং তার ছেলে একসময় মোখলেস মিয়াকে তার বাসায় নিয়ে যায়, মানে সে যেখানে নতুন থাকে সেখানে নিয়ে যায়। এই মোখলেস মিয়ার ভিটাটা তারা ভাড়া দিয়ে দেন আর তারা ওখানে ওঠেন। তো এই হচ্ছে মোখলেস মিয়ার ঘটনা। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম রিপন, আমি এসেছি লালমিনহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমি যার কাছ থেকে পেয়েছি তার নাম হচ্ছে সোহেল। আর সোহেল ভাইয়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকায়। তো সোহেলের নিজের ছোটবেলায় দেখা একটা ঘটনা এটি, যা ঘটেছিল তাদের গ্রামের একদম পাশে বয়ে যাওয়া তিতাস নদীতে একটি মরা শাখায় একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা এখন আমি শেয়ার করব। তো ঘটনার বছরটা ছিল হচ্ছে 2008 সাল। ঘটনা 2008 সালের দিকে আর কি। সে সময় আষাঢ় মাসের শেষের দিকে হঠাৎ উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিতাস নদীর পানি হু হু করে বাড়তে শুরু করে। তো সোহেলদের বাড়ির পিছনেই ছিল একটা বড় বিল, যা নদীর সাথে যুক্ত। তো নতুন পানি আসার পর বিলে প্রচুর পরিমাণ বড় বড় মাছ পাওয়া যাচ্ছিল। তো সোহেল ভাইয়ের বড় ভাই নাসির ছিলেন গ্রামের নাম করা মাছ শিকারী। নাসির ভাই ঠিক করলেন যে তিনি মাছ ধরবেন। ঝাঁকি জাল নিয়ে তিনি সেই বিলে আর কি শেষ মাথায়, যেখানে আসলে নদীর সাথে ওই তিতাস নদীর সংযোগ আছে, সেখানে তিনি মাছ ধরতে যাবেন। তো সোহেল তখন ছোট, যিনি আমার ঘটনা পাঠিয়েছেন তার নাম সোহেল, তিনি ছোট। তো সে জেদ ধরলো বড় ভাইয়ের সাথে যাবে, কিন্তু বড় ভাই নাসির ভাই নিতে চাচ্ছিল না। তো এক পর্যায়ে তিনি আসলে নিতে বাধ্য হন, এবং তাদের সাথে আরো ছিল হচ্ছে প্রতিবেশী একজন রহমত চাচা তার নাম। তো তিনজন, সোহেলের বড় ভাই নাসির ভাই এবং হচ্ছে রহমত চাচা, তিনজনেই আসলে মাছ ধরার জন্য যান। তো রহমত চাচা সারা জীবন নদীতে জাল ফেলে মাছ কাটিয়েছেন, মানে মাছ ধরে কাটিয়েছেন। তো রাত 11টার দিকে তারা যখন নৌকায় করে সেই সংযোগস্থলে পৌঁছালেন, তখন চারিদিকটা কেমন যেন থমথমে, নতুন নতুন নদীর নতুন পানির একটা সোটা গন্ধ কিরকম তাদের কাছে মনে হচ্ছে। তো তিতাসের সেই অংশটায় প্রচুর পরিমাণ কচুরিপানা জমে। তো রহমত চাচা অভিজ্ঞ, তিনি জাল ফেলেছিলেন, এবং প্রথম দুইবার যখন তিনি জাল ফেললেন,
তখন আসলে ওই ছোট ছোট মাছ ছাড়া আর কোনো কিছু উঠলো না, ছোট ছোট মাছ, পুঁটি এবং ট্যাংরা উঠলো। তো তৃতীয়বার যখন তিনি জাল ফেললেন, ওনার কাছে মনে হলো যে জালটা অনেক অনেক ভারী। তো নাসির ভাই সেই সময় আসলে এখনকার মতো লাইট ছিল না, ওনাদের কাছে সেই সময় চার্জিং লাইট বা লাইট ছিল না, তখন ওরা ওই লণ্ঠন নিয়ে আর কি মাছ ধরতে যেত। তো নাসির ভাই উনি লণ্ঠনটা উঁচিয়ে ধরলেন। তো জালটা যখন টেনে নিয়ে আসা হলো, ওই তিনজনের দেখে যেন মনে হয় রক্ত হিম হয়ে গেল। তো রহমত চাচা যখন জালটা নৌকায় টেনে তুললেন, তারা দেখলেন জালের ভিতরে কোনো মাছ ছটফট করছে না, বরং জালের ভিতর প্যাকে কাদার সাথে জড়িয়ে আছে বড় একটা গোছা মানুষের মাথার চুল এবং পুরনো ছেঁড়া কাপড়। তো সোহেল ভাই যখন তার লণ্ঠন নিয়ে তিনি এটা দেখলেন, তো তিনি দেখলেন যে সেই চুলের ভিতরে একগুচ্ছি যে মানুষের চুলের মতো এসেছিল, সেগুলোর ভিতরে একটা প্রাচীন আমলের একটা পিতলের কলস আটকে আছে, একটা ছোট ছোট করে একটা হলো পিতলের কলস আটকে আছে। কলসটা দেখতে বেশ অদ্ভুত, তার গায়ে খোদাই করা বিচিত্র নকশা। তো রহমত চাচা বিড়বিড় করে বললেন, নতুন পানিতে নদী থেকে অনেক পুরনো জিনিস ভেসে আসে, কিন্তু এই চুল জট পাখানো কলস ভালো ঠেকতেছে না। নাসির ভাই কৌতূহল সামলাতে না পেরে কলসটা জালের ভিতর থেকে বের করার জন্য হাত বাড়ালেন। ঠিক সেই মুহূর্তে তিতাসের সেই শান্ত পানি হঠাৎ করে যেন উলটপালট হতে শুরু করলো। কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, তারপরে যেন তাদের নৌকাটা যেন আছাড় খাচ্ছে এরকম মনে হচ্ছিল। এবার এত পরিমাণ হেলতেছে দুলতেছে। তারা অনুভব করে যে কচুরি পানাগুলো যেন জীবন্ত হয়ে চারপাশ থেকে তাদের নৌকাটাকে আরো বেশি করে ঘিরে ধরতেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাসেল ভাই, সেই পিতলের কলসটার ভিতর থেকে এক ধরনের তীক্ষ্ণ গোঙানির শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল যে সেই ছোট্ট কলসটার ভিতরে কেউ একজন আটকে আছে এবং সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতেছে। তো রহমত চাচা চিৎকার করে বললেন, নাসির, এটা ধরিস না, এটা নদীতে ফেলে দে। কিন্তু নাসির ভাই তখন কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছেন, তার চোখ দুটো স্থির হয়ে আছে সেই কলসের দিকে। তো তাকে মানা করেও তিনি আটকাতে পারলেন না। তো নাসির ভাই যখন সেই রহস্যময় কলসটির মুখ খোলার জন্য হাত বাড়ালেন, ঠিক তখনই নৌকার কিনারায় সেই ফ্যাকাশে হাত দুটো সজোরে ঝাপটে ধরল। সোহেল ভয়ে নৌকার মাঝখানে কুঁকড়ে গেল। রহমত চাচা দেখলেন হাতগুলো সাধারণ মানুষের হাতের চেয়ে অনেক বেশি লম্বা এবং সেগুলো নখগুলো পচে যাওয়া কাঠের মতো কালো। সেই হাতের টানে ছোট্ট ডিঙি নৌকাটি একপাশে যেন বিপজ্জনকভাবে কাত হয়ে ডুবে যাওয়ার উপক্রম। তো রহমত চাচা যেহেতু অভিজ্ঞ মানুষ, তিনি বুঝতে পারলেন যে এটা কোনো বড় কোনো বিপদের সামনে তারা পড়েছে। তো তিনি তার কোমরে থাকা মাছ কাটার ধারালো কাঁচিটা বের করে ওই নৌকার পাশে যে হাত দিয়ে নৌকাটাকে কাত করার জন্য চেষ্টা করতেছে, তিনি সেই হাতের মধ্যে দিলেন একটা কোপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাসেল ভাই, তার কাঠারিটা হাতের উপর পড়ার সাথে সাথে মনে হলো যে তিনি কোনো শক্ত একটা পাথরে কোপ দিলে যেরকম হয় সেরকম। তিনি দেখলেন যে সেই হাতটার কিছুই হলো না, বরং তার ওই কাঁচি বা কাঠারিটা দেখা যায় যে ছটকে চলে আসলো, একটা কি বলে জাম করলো। তিনি দেখলেন যে সেই হাতটার কিছুই হলো না, উল্টো পানির নিচ থেকে একটা বিকট ঘড়ঘড়ে আওয়াজ এলো, যেন কেউ যন্ত্রণা নয় বরং রাগে গর্জন করতেছে। ঠিক সেই মুহূর্তে নাসির ভাই কলসির মুখটা খুলে ফেললেন। সাথে সাথে কলসের ভিতর থেকে তীব্র পচা দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হলো। পুরো নৌকাটির সেই ধোঁয়ায় যেন অন্ধকার হয়ে গেল। তো সোহেল দেখলেন যে সেই অন্ধকারের মাঝেই নদীর পানি থেকে একটা লম্বা শরীর ধীরে ধীরে উঠে আসতেছে। তার সারা শরীরে শ্যাওলা জড়িয়ে আছে এবং চোখের জায়গায় কেবল দুটি জ্বলন্ত লাল কয়লার মতো আলো জ্বলতেছে। সে তার হাত বাড়িয়ে নাসির ভাইয়ের টর্চ লাইটটা কেড়ে নিল এবং এক নিমেষে সেটা চুরমার করে দিল। তখন মোটামুটি যখন লাইটটা এরকম করে ভেঙে ফেলা হলো, চারিদিকে যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল।
তো নৌকাটি যখন সেই কালো ধোঁয়ায় ঢেকে গেল, সোহেল কেবল অনুভব করতে পারছিল নৌকাটি প্রচন্ডভাবে দুলছে। মানে ভূমিকম্প, পানির মধ্যে যদি ভূমিকম্প সৃষ্টি হয়, যেরকম পানির স্রোত যত বেশি, অনেক বেশি হলে যেরকম নৌকা তুলে সেই রকম। তো নাসির ভাইয়ের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। রহমত চাচা অন্ধকারের মাঝে হাতড়ে নাসির ভাইকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তিনি অনুভব করলেন নাসির ভাইয়ের শরীরে কে যেন পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাসির ভাই তখন কেমন যেন ঘোরের মধ্যে, কোনো প্রতিরোধ করতে পারতেছেন না, তিনি যেন সেই একটা অচেতন হওয়া অবস্থায় সে পানির দিকেই যাচ্ছেন। রহমত চাচা চিৎকার করে বললেন, সোহেল, নৌকার তলায় রাখা দেশলাইটটা জ্বালা। তো তাদের কাছে আসার সময় তারা আসলে জানে যে, কারণ হারিকেনের লণ্ঠনের আলো যে কোনো সময় নিভে যেতে পারে বাতাসের কারণে। তো এই জন্য তারা ওই হারিকেনের আলো জ্বালানো রাখার জন্যই তারা হলো সাথে করে দেশলাই নামে, যেটা আসলে ওই কাঠি দিয়ে জ্বালিয়ে আগুন বের করা হয়, সেটাকে দেশলাই বলে। তো দেশলাই নিয়ে এসেছিল। তো রহমত চাচা যখন সোহেলকে বললো যে দেশলাইটটা জ্বালাও, তো যখন হলো সোহেল কাঁপতে কাঁপতে ওই দেশলাইটটা জ্বালালো, মুহূর্তের মধ্যে চারপাশটা যেন আলোকিত হয়ে গেল। সেই আলোতে তারা যা দেখলো তা কোনোদিন ভোলার মতো নয়। সেই শ্যাওলা মাখা কঙ্কালসার দীর্ঘ আকৃতির দেহটি নাসির ভাইয়ের গলা চাপটে ধরেছে। তার গায়ের চামড়া এতই পাতলা যে ভিতরে হাড়গুলো যেন স্পষ্ট দেখা যাচ্ছে। দেশলাইয়ের আলোতে তারা দেখে যে দেহটি একটা বিভৎস প্রকৃতির। তো এরা দেখে তারা তো দুইজনে প্রচন্ড পরিমাণ চিৎকার দিয়ে ওঠে, বিশেষ করে রহমত চাচা এবং সোহেল। তো রহমত চাচা তিনি হলো যেহেতু চতুর মানুষ, তো তিনি কি করেন, ওই তাদের হলো হারিকেনের জন্য ব্যবহার করার জন্য যে এক্সট্রা কেরোসিন নিয়ে এসেছিলেন, তিনি কি করেন, তার একটা হলো পুরোনো গামছার মধ্যে সেই কেরোসিনগুলো ঢেলে দেন এবং দেশলাই থেকে একটা কাঠি ধরিয়ে দেন। এতে করে প্রচণ্ড পরিমাণ আলো তৈরি হয় এবং সেই গামছাটা তিনি তার নৌকার লগি দিয়ে তিনি হলো ওই নাসিরের দিকে ধাবিত করেন, মানে সেই অবয়বটার দিকে যখন সম্মুখে নিয়ে যান, রাসেল ভাই সেই অবয়বটা একটা বিকট চিৎকার দিয়ে পানির সাথে মিশে যায় এবং তারা অনুভব করে যে চতুর্দিকে যে কালো যে ইয়াটা ছিল, ধোয়া যেটা কুণ্ডলী ছিল, সেটা যেন আর ধীরে ধীরে মিশে যায় এবং তারা অনুভব করে যে পরিবেশ একদম স্বাভাবিক। কিন্তু রাসেল ভাই, ওই নাসির ভাই স্বাভাবিক হচ্ছিলেন না। তিনি যেন কোনো একটা ঘোরের মধ্যেই আছেন। তিনি কোনো কথা বলতেছেন না, কোনো কিছুই বলতেছেন না। তিনি স্থির হয়ে সেখানেই বসে আছেন ওই নৌকার মধ্যে। তো এই সমস্ত ঘটনার পর তারা খুবই ভয় পান এবং তারা হলো বিশেষ করে রহমত চাচা সিদ্ধান্ত নেন যে এখানে আর থাকা যাবে না, আজকে আর মাছ ধরা যাবে না, তিনি বাসায় যাওয়াই বেটার। তো তারা যেহেতু একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে, তো পরবর্তীতে তারা বাসায় চলে যায়। নাসির ভাইকে, সোহেল ভাই এবং রহমত চাচা মিলে নাসির ভাইকে বাসায় নিয়ে যান। তো সোহেল যেটা জানায় যে বাসায় আসার পর ওই নাসির ভাই নাকি প্রায় 1 মাস অসুস্থ ছিলেন। বাসায় আসার পর তার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, তিনি যা খান সেগুলো বমি করে দেন। তো পরবর্তীতে রহমত চাচা বলেন যে বাসায় যখন সমস্ত ঘটনাগুলো বলেন, তো বাড়ির পরিবারের জন্য লোকজন বুঝতে পারে যে অবশ্যই এটা কোনো জিন ঘটিত সমস্যা। তো পরে তারা হলো একজন হুজুরকে দেখায় এবং হুজুর তাদেরকে রোকাইয়া করেন। তো আল্লাহর রহমতে এরপর তিনি একদম সুস্থ হন। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আর দেখা যায় যে তিনি একদিনে সুস্থ হননি, প্রায় 1 মাস সময় লেগেছিল তিনি একদম স্বাভাবিক হতে। রাসেল ভাই তার এই 1 মাসের শরীরের অবস্থা খুবই বাজে হয়েছিল। তিনি মোটামুটি হেলদি ছিলেন, কিন্তু এই 1 মাস অসুস্থ থাকার কারণে তিনি অনেক শুকিয়ে গিয়েছিলেন। যাই হোক, এখন তিনি ভালো আছেন এখন পর্যন্ত। এটা ঘটনাটা ঘটেছিল 2008 সালে, এখন 2026। তো এখন পর্যন্ত তিনি ভালো আছেন বলে জানিয়েছেন সোহেল। তো এটাই ছিল সোহেল ভাইয়ের ঘটনা। আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল, তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। আমি জানি না শ্রোতাদের কাছে কেমন লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লেগেও থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। ওনার বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভাই ইউনিয়নের বেরুয়ান গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি ওনার নানার সাথেই ঘটে যাওয়া মর্মান্তিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল 1990 কি 92 এরকম হবে। এই মনির ভাইয়ের নানা বাড়ি কিন্তু এই একই উপজেলায়, অর্থাৎ আটঘরিয়া উপজেলার অন্য আরেকটি গ্রামে। নানার নামটি সঙ্গত কারণে উনি বলেননি, আর নানা বাড়ির যেই গ্রামের নাম সেটাও বলেননি। ওনার নানা ছিলেন ওই অঞ্চলের খুবই ক্ষমতাশালী এবং ধনী একজন ব্যক্তি। ওনার কথা অনেকেই মেনে নিতেন, মনে না চাইলেও মেনে নিতেন। নানার ছিল এক মেয়ে এক ছেলে। ঘটনাটি শুরু হয় একটি পুকুর খননকে কেন্দ্র করে। ওই সময় গ্রাম এলাকায় কিন্তু পুকুরের অনেক ব্যবহার ছিল। এখনকার মতো কিন্তু গ্রামে গ্রামে ডিপ টিউবওয়েল বসিয়ে পানি ওঠানোর যেই ব্যাপারগুলো তখন এরকমটা দেখা যেত না। গ্রামের মানুষ যেই গবাদি পশুগুলা পালতেন সেগুলোকে গোসল করানোর জন্য কিন্তু বড় জলাশয়ের প্রয়োজন হতো। এছাড়া দৈনন্দিন আরো অনেক কাজ ছিল যেগুলো পুকুরকে কেন্দ্র করে আবর্তিত হতো। নানা একটি পুকুর খনন করার কাজ হাতে নেন। তো কাজ শুরু হয়েছে। এখন যেমন এক্সকেভেটর দিয়ে খুব অল্প সময়ের মধ্যে পুকুর খনন করা যায়, তখন কিন্তু এক্সকেভেটরের ব্যবহারগুলো এরকম ছিল না। অর্থাৎ আমরা যেটাকে ভেকু মেশিন বলি সেটার ব্যবহার কিন্তু এরকম ছিল না। লোক লাগিয়ে মাটি কেটে কেটে পুকুর খনন করা হতো। এই লোকগুলো আবার যেই মাটিগুলো কাটে সেগুলো দিয়ে পুকুরের পাড় আবার বাধাই করে, অন্য জায়গায় ফেলে, এভাবে কিন্তু কাজ হয়। আর আরো একটি ব্যাপার হচ্ছে যে অনেক বাড়ির সামনেই পুকুর দেখা যায়, কেননা পুকুর খনন করাটা যেমন জরুরি পানির জন্য, সেই সাথে ভিটা উঁচা করাটাও জরুরি। পুকুর কাটার পর যে মাটিগুলো উঠে আসে সেটা দিয়ে তো পার বাধাই করা হয়, সেই সাথে ওই মাটিগুলো দিয়ে ভিটা উঁচু করা হয় যাতে করে বন্যার সময় ভিটা উঁচু থাকে। এই জন্যই মূলত ওই এলাকাগুলোতে পুকুরের ব্যবহারটাও বেশি। পুকুর তো খনন করার কাজ শুরু হয়েছে, অনেক লোক লেগে যায়। পুকুর খনন করতে করতে হঠাৎ করে একজন লোক চিৎকার করে ওঠে, উনি খুব ভয় পেয়েছেন। তখন অন্য লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে। অন্য লোকজনও যেটা দেখেন এটা দেখে তারাও ভয় পান, কেননা তারা দেখেন একটা মানুষের মাথার খুলি, আর এই খুলির সাথে একটি ভয়ানক কালো সাপ পেঁচিয়ে আছে। একটা মানুষের মাথার খুলি, তার সাথে ভয়ানক একটি কালো সাপ, এরকম কালো সাপ সচরাচর কিন্তু দেখা যায় না। একদম কুচকুচে কালো সাপ দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আর এই সাপটি অনেক বড় না হলেও বেশ মোটা এবং ভয়ঙ্কর ছিল। এদিকে এই ভয়ঙ্কর সাপটা যে মানুষকে দেখে আক্রমণ করতে আসছে বিষয়টা এরকম না, সে ওই খুলিকে পেঁচিয়েই চুপচাপ আছে। এদিকে লোকজন সব কাজকর্ম ছেড়ে এই জিনিসটা দেখার জন্য ছুটে গিয়েছে। এই জিনিসটা আবার নানা দেখেছেন। নানা চিন্তা করলেন যে কি ব্যাপার, সবাই কাজকর্ম বাদ দিয়ে ওইখানে এসে জটলা পাকিয়েছে কেন। উনি দূর থেকে বলেছেন, এই কি হয়েছে রে ওইখানে। তখন ওই শ্রমিকদের যিনি সর্দার উনি আবার চিৎকার করে বলছেন, ও কাকা এদিকে আসেন, এই দেখে যান কি একটা ভয়ঙ্কর জিনিস, মনে হচ্ছে অন্যরকম কিছু। তো নানা ওদিকে গিয়েছেন, গিয়ে এই জিনিসটা দেখেছেন। এই নানা ছিলেন খুব জেদি আর রাগী একজন মানুষ। উনি বলেন যে কি এমন হয়েছে, মাটির নিচে এরকম অনেক কিছুই থাকতে পারে। এইখানে তো মাটি ছিল, হতে পারে এর নিচ দিয়ে গর্ত ছিল, এখানে হয়তোবা কোনো একটা সময় কবর ছিল, আর এই জায়গা কোনো কারণে ফাঁকা থাকতেই পারে মাটির নিচে। এখানে সাপ এসে আস্তানা গাছে, তো কি হয়েছে,
এই এক্ষুনি একজন এই সাপটাকে মেরে ফেল আর কাজ শুরু কর। এখন এই কাজ কে করবে? কেউ তো রাজি হয় না, যে সাপটা তো স্বাভাবিক বলে মনে হয় না, এরকম সাপ তো ওনারা কখন দেখেন নাই। না একজনকে বলেন যাই তুই কি মারবি, মার এই সাপটা। ওই লোকটা আবার ওই শ্রমিকদের মধ্যে বেশ সাহসী মানুষ ছিলেন, তবে উনি একটু ইতস্তত বোধ করছিলেন মারবেন কি মারবেন না। তখন নানা বললেন যে তুই তো সাহসী না রে, তোকে সাহসী ভাবতাম। এরকম যখন একটু কথা টথা বলছে তখন ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে আমি মারতেছি। এই বলে ওই যে কোদাল রয়েছে, এই কোদাল দিয়ে ওই সাপের মাথার অংশে কোপ দিয়েছেন। এক কোপেই বডি থেকে সাপের মাথার অংশ আলাদা হয়ে যায়। এরপর ওই সাপ এবং মাথার খুলিটা অন্য আর একটা জায়গায় মাটিতে দাফন করে দেয়া হয়। ওই রাত্রে নানা যখন ঘুমিয়েছেন উনি স্বপ্নে ভয়ঙ্কর একটা অবয়বকে দেখেন, যেই অবয়বটার দেহটা অনেকটা মানুষের মতোই, কিন্তু মাথাটা সাপের মতো। সাপ যেভাবে মাঝে মাঝেই জিহবা বের করে, আর জিহবার সামনে জিহবার দুইটা ভাগ থাকে, অর্থাৎ এই জিহবার অগ্রভাগটা আমরা দুইটা দেখি, তো ওই রকম করে মাঝে মাঝে জিহবা বের করছে আর বলছে তুই আমার ভাইকে মারার নির্দেশ দিয়েছিস, এর শাস্তি কি তুই জানিস? এর শাস্তি তুই তো অবশ্যই পাবি। এই বলে ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে ওই অবয়বটা। নানা ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন। এই যে ঘটনাটা, এটা কিন্তু কাউকে কিছু জানান নাই। ওই সময়ে যেই সাপ মারার ঘটনাটা ঘটছে এইটাও উনি ওই সময় আশেপাশে কাউকে জানাতে নিষেধ করেছিলেন, মানুষজন আবার ভয় পেতে পারে। এই জন্য শ্রমিকরাও কাউকে তেমন কিছু জানান নাই, বাড়ির লোকজনও তেমন কিছু জানেন নাই এই বিষয়ে, আর নানাও নিজে থেকে বাড়ির কাউকে জানান নাই বিষয়টা। সকালবেলা নানার কাছে খবর আসে যে নানার কথা মোতাবেক যেই লোকটা ওই সাপটাকে কোদালের আঘাতে দ্বিখণ্ডিত করেছিল ওই লোকটা নাকি ঘুমের মধ্যেই মারা গেছে। সবাই চিন্তা করেছে যে পরিশ্রম করেছিল সারাদিন, হয়তোবা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। সবাই এরকমটা ভাবলেও কিছু কিছু শ্রমিক ভেবেছিল এখানে অন্য কোনো ব্যাপার থাকতে পারে, আর নানা কিছুটা আঁচ করতে পেরেছিলেন। ওই দিন ওভাবেই কেটে যায়। নানা ওই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। স্বপ্নে আবারও সেই অবয়বটাকে দেখেন। ওই অবয়বটি ওই রাত্রে নানাকে স্বপ্নের মধ্যে বলছে তুই যে কাজ করেছিস তার একমাত্র পরিণাম হচ্ছে মৃত্যু। তোর কথা অনুযায়ী তোর যে চেলা কাজটি করেছে ওর পরিণতি কি হয়েছে তা তো তুই দেখেছিস। মনে রাখিস, তোকে আমার হাত থেকে এই পৃথিবীতে কেউ বাঁচাতে আসবে না। এরপর আবারও ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে ওঠে ওই অবয়বটা। নানা এবারও ধর্মর করে উঠে বসেন, ঘেমে একাকার হয়ে গেছেন। এবারও নানা এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছেন। উনি চিন্তা করেছেন যে বাস্তবে এরকম সাপ টাপ দেখলে ঘুমের মধ্যে মানুষ এরকম সাপ দেখে, এটা ওরকম কোনো কিছু না। এইটা বলে উনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলেন। তাছাড়া যে লোকটা মারা গেছে এমনটা না যে তার লাশটা দেখে অস্বাভাবিক কিছু মনে হয়েছে, তার শরীরে কোনো সাপে কাটার দাগ আছে, এমনটা তো মনে হয়নি। তার ডেড বডি দেখেও অস্বাভাবিক কোনো কিছু মনে হয়নি। এরকম তো মানুষ মারা যেতেই পারে, এরকম মারা যায়ও মানুষ, তাই এটা নিয়ে তো এরকম ভাবনা চিন্তার কিছু নাই। তো সকালবেলা উনি ওনার কাজে গিয়েছেন। পুকুরের খনন কাজ কিন্তু চলছে, তবে খনন কাজের ক্ষেত্রে অন্য কোনো ধরনের বিপত্তি বাধে নাই, শুধু ওই একটা বিষয়ই হয়েছিল শুরুতে, এরপর আর কোনো সমস্যা হয়নি। তো নানা কোন একটা কাজে গিয়েছিলেন। উনি বিকেলের দিকে যদি কোথাও বের হতেন বা দুপুরের দিকে কোথাও বের হতেন, ফিরতে যদি রাত হওয়ার সম্ভাবনা থাকতো, তখন নানা একটি ব্যাটারি চালিত টর্চ লাইট নিয়ে বের হতেন। তখন অবশ্য গ্রামে চার্জার লাইটের প্রচলনটা শুরু হয়নি। ড্রাই সেল ব্যাটারি যেই টর্চ লাইটগুলো ছিল, 2 ব্যাটারি, 3 ব্যাটারি, 4 ব্যাটারি, 5 ব্যাটারি এরকম লাইটগুলো ছিল, এগুলো মানুষ ব্যবহার করতো। তো নানার এরকম একটা ব্যাটারি ছিল, যেই ব্যাটারিগুলো ওই টর্চ ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, যেটা দিয়ে উনি রাত্রেবেলা আসা যাওয়া করতেন। তো নানা তো ওই লাইটটা জ্বালিয়েই ফিরছিলেন বাড়ির দিকে। রাত যে আহামরি বেশি হয়েছে তা না, এসার আজান হয়েছে বা হয়নি এরকম একটা সময় হবে আর কি। তো নানা যেই পথ দিয়ে আসছিলেন ওই পথে নানা একাই ছিলেন।
হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, এইবার তোকে পাইছি রে, পাইছি এবার তোকে। এই কথা শোনার পর নানা কি করেছেন, ওই টর্চ লাইট জ্বালিয়েই পেছন দিকে ঘুরেছেন। যখন ঘুরেছেন উনি টর্চ লাইটের আলো ফেলে ভয়ঙ্কর একটা অবয়ব দেখেন। উনি দেখেন এটা সেই অবয়ব যেই অবয়বকে উনি রাতের বেলা কয়েকবার স্বপ্নে দেখেছেন। কি যে ভয়ঙ্কর বিভৎস দেখতে সেই অবয়বটা। মাথাটা সাপের মতো, দেহটা মানুষের মতো দেখতে হলেও একদম অবিকল মানুষের মতো দেহ না, তবে মানুষের দেহের কাছাকাছি যায় আর কি। দুটো হাত আছে, দুটো পা আছে, এটা দেখে মনে হচ্ছে মানুষের মতো দেহ। আর মাথাটা সাপের মতো, আর জিহবাটা লক লক করে মাঝে মাঝে বেরিয়ে আসছে। উনি এটা দেখার পর আল্লাহর নাম নিয়ে ঘুরে দিয়েছেন বাড়ির দিকে দৌড় শুরু করেছেন। মোটামুটি হয়তোবা 10 সেকেন্ড দৌড় দিয়েছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ধরাম করে ওনার ঘাড়ের উপর কেউ আঘাত করলো। যখনই আঘাত করেছে তখন নানা মাটিতে পড়ে যায়। যেহেতু উনি দৌড়ের উপর ছিলেন, ঘাড়ের উপর কেউ আঘাত করলে সামনের দিকে ঝুঁকে পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। নানা ঝুঁকে পড়ে যাওয়ার পর কয়েকবার ডিগবাজি খেয়ে পড়েন আর কি। উনি তো বয়স্ক মানুষ ছিলেন, এইভাবে হঠাৎ করে পড়ে গেলে তো শরীরে মারাত্মক আঘাত লাগে। উনি যখন উপর হয়ে পড়ে আছেন, তারপর একটু ঘুরে ওঠার চেষ্টা করবেন, তখন হঠাৎ করে মনে হলো ওই অবয়বটা ওনার বুকের উপর এসে বসলো। এরপর একের পর এক আঘাত করতে থাকে নানাকে। নানা তো বুঝতে পেরেছেন ওনার সময় শেষ হয়ে এসেছে। উনি ওই অবস্থাতে যা দোয়া দরুদ জানতেন মনে মনে পড়তে থাকেন। আল্লাহর কি ইশারা, ওই সময় আবার কিছু মানুষ ওই রাস্তা দিয়ে আসছিলেন। তারা দেখেন যে একজন মানুষ, সে মনে হচ্ছে কোনো কিছুর সাথে ধস্তাধস্তি করছে, তবে কিসের সাথে ধস্তাধস্তি করছে এটা বোঝা যাচ্ছে না। তাদের কাছে এটাও মনে হয় যে কোনো একজন মানুষকে মনে হলো শূন্যে তুলে ফেললো, আবার মাটিতে আশ্রয় ফেললো, এরকমটা মনে হয়। তারা দূর থেকে বলে, এই কে ওখানে রে, কি হচ্ছে এগুলা। এরপর তারা ওই দিকটাতে দৌড়ে যায়, গিয়ে দেখে একজন মানুষ একদম রক্তারক্তি অবস্থায় পড়ে আছে, চেহারা জুড়ে রক্ত, মানে এমন ভাবে রক্তে চেহারাটাও ভেসে গেছে যে চেহারা দেখে আসলে বোঝার উপায় নাই এটাকে। তারা অবশ্য চিনতে পেরেছিলেন যে এটা নানা। নানার ওই সময় সেন্স ছিল না। তারা নানাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন। ওই রাত্রে নানার জ্ঞান ফেরে নাই। বাড়িতে আসার পর পরিবারের সদস্যরা নানার রক্ত পরিষ্কার করে ক্ষতস্থানে তারা যেই গ্রামীণ যে চিকিৎসা আছে সেটা দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সকালবেলা নানার জ্ঞান ফেরে, তবে ওনার শরীরে কোনো শক্তি ছিল না, একদম দুর্বল। প্রতিবেশীরাও আসেন কি হয়েছিল জানার জন্য। নানি তো কান্নাকাটি করছেন, হাত পাখা দিয়ে বাতাস করছেন নানাকে। ওই প্রথমবারের মতো নানা সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেন। এটা শোনার পর পরিবারের সদস্যরা বলে, কেন এই বিষয়টা আগে থেকে তাদেরকে জানানো হয় নাই? তাহলে তো হয়তোবা হুজুরকে ডেকে এনে জিন হাজির করিয়ে কোনো একটা সমাধান করার চেষ্টা হয়তোবা করা যেত। হয়তোবা জিনটা কোনো কিছু চাইতো বা এরকম কিছু একটা, সেটা তো ওনারা দেওয়ার সামর্থ্য রাখতেন বলে ওনাদের বিশ্বাস। কিন্তু নানা কেন জানান নাই, এটা নিয়ে সবাই নানাকে বলেন। তখন নানা বলেন যে আমি তো বুঝতে পারি নাই যে এই বিষয়টা এই পর্যায়ে যাবে। যাই হোক, এলাকার মসজিদের হুজুরকে ডাকাও হয়। হুজুর এসে নানাকে ঝাড়ফুঁক করেন। উনি সান্ত্বনা দিয়ে যান যে নানা সুস্থ হয়ে যাবেন, এই বলে চলে যান। তবে ওনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ছিল। আসলে নানার সুস্থ হওয়া আর হয়ে ওঠেনি। পরের দিন সকালেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মানুষ এমন কিছু ভুল করে বসে যেটার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হয়। ওখানে উপস্থিত শ্রমিকরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু, কিন্তু নানা যেহেতু খুবই প্রভাবশালী, ক্ষমতাশালী, ধনী একজন ব্যক্তি ছিলেন, তার কথা না শুনলে শ্রমিকরা কাজ করতে পারবেন না সেখানে। কারণ একটা পুকুর কাটার কাজ তো দীর্ঘদিন ধরে হয়। তারা তো দিন মজুর, দিন আনা দিন খাওয়া এরকম লোক। এই ধরনের লোকদেরকে যদি খেপিয়ে তোলা হয় তাহলে তো ওই এলাকায় কাজ পাওয়া কঠিন হয়। এই জন্য লোকজন বাধ্য হয়েই ওই সময় বিশেষ কিছু বলেননি। তারাও চিন্তা করেছেন বলেও কতটুকু লাভ হবে। আর একজন ব্যক্তি নানার কথা শুনতে বাধ্য হয়েছিলেন, তারও পরিণতি ভালো হয়নি। নানা উনি
নিজের রাগ, ক্ষমতা এবং জেদের বশবর্তী হয়ে যে কাজটি করেছিলেন, এটাকে আসলে আমি কি ভুল বলতে পারি না অপরাধ বলতে পারি? এটা অবশ্য এই প্রশ্নটা রয়েই যায়। আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না এটা ভুল, বা এটাও একদম বলতে পারবো না এটা অপরাধ। হতে পারে ওই বাস্তবতায় উনি এটা ভুলই করেছিলেন, আর এরকম ভুল অনেক সময় হয়ে যায়। তবে গ্রামের একজন প্রবীণ অভিজ্ঞ মানুষ হিসাবে ওনার এটা বোঝা উচিত ছিল যে বিষয়টা স্বাভাবিক নয়, কারণ এই ধরনের সাপ খুব একটা দেখা যায় না। প্রিয় লিসেনার্স, আমরা বেশ কিছুদিন বলতে 2022 সাল বা 21 সাল, আমার ঠিক সালটা মনে নাই, হবিগঞ্জে গিয়েছিলাম। তো হবিগঞ্জে মুন্ডু কাটা বিল রয়েছে, তো সেই বিলে রাস্তার কাজ চলছিল। দেখুন, এই 2021-22 সালে এসেও সেখানে রাস্তার কাজ চলছে। এতদিন সেখানে তেমন কোনো রাস্তা ছিলই না। তাহলে এত বছর সেখানকার মানুষজন কিভাবে চলাফেরা করেছে? সেখানে যাওয়ার পরই বিভিন্ন ছোট ছোট স্পট ছিল যেগুলো দেখেই ভয়ঙ্কর লাগছিল। এরপর স্থানীয় কয়েকজনের সাথে কথা বলার পর আমরা যেটা জানতে পারলাম, ওখানে রাস্তা তৈরি যখন করা হচ্ছে, কিছু কিছু কাজ আমাদেরকে দেখালো যে কোন কোন জায়গায় ছোট ছোট কালভার্ট বা ব্রিজ তৈরি হচ্ছে। তো যখন এক্সকেভেটর দিয়ে ওইখানে মাটি বাঁধার কাজ চলছিল, তখন এমন কিছু সাপ বেরিয়ে এসেছিল যেগুলো সম্পূর্ণ অস্বাভাবিক। এগুলো অজগর সাপকেও হার মানায়, এত বড়, মোটা, আর এমন ভয়ঙ্কর রকমের কালো। এই সাপগুলো একসাথে অনেকগুলো ছিল। যখনই এক্সকেভেটর দিয়ে মাটি কাটা শুরু করেছে, বেশ কিছু সাপকে একসাথে জড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করে সাপগুলো যেন কোথায় চলে গেল, মাটির ভেতরে চলে গেল না কোথায় চলে গেল আর দেখা গেল না। এক্সকেভেটর দিয়ে ওখানে মাটি আবার কিছুটা করা হলেও আর ওই সাপগুলোর অস্তিত্বই পাওয়া যায় নাই। ওখানকার লোকজন জানিয়েছেন ওনারা দিনে দুপুরেও অনেক সময় ভয়ঙ্কর কোনো জিনিস দেখেন। প্রিয় লিসেনার্স, এই যে ভয়ঙ্কর কালো রঙের সাপগুলো, এগুলো মোটেও স্বাভাবিক নয়। এই জিনিসগুলো আমরা দেখার পর কেন যে অসতর্ক হয়ে এই ভয়ঙ্কর ভুলগুলো করে ফেলি, যার কারণে মানুষের এরকম বিপর্যয় নেমে আসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সেই সাথে আল্লাহ আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকেও হেফাজত করুন। দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালো দলে আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমোহর আদিতমারিতে একটি ঘটে যাওয়া ভয়ানক ঘটনা। তো সেই ঘটনাটা আমি এখন আপনাকে শেয়ার করব। রাসেল ভাই, আমাদের আদিতমারিতে হচ্ছে উপজেলা, আর উপজেলা থেকে ঠিক যদি 3 কিলোমিটার আমরা যদি দক্ষিণে যাই, তাহলে সেটা হচ্ছে একটা হলো ইউনিয়ন। ইউনিয়নের নামটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না সঙ্গত কারণে। তো ওইখান থেকে আমাকে একজন ঘটনা পাঠিয়েছেন, তার নাম হলো সজীব। তো আমি চেষ্টা করবো সজীবের মতো ঘটনাটা শেয়ার করার। আর ঘটনাটা ঘটেছিল সজীবের দাদার সাথে, একটা ঘটনা ঘটেছিল, সেটা আমাকে শেয়ার করেছেন। তো আমি সেই ঘটনা চলে যাচ্ছি। রাসেল ভাই, আদিতমারি থেকে দেখা যায় যে দক্ষিণে যদি জাস্ট খালি হচ্ছে আপনার 1/2 কিলোমিটার যাওয়া যায়, তাহলে ওখানে একটা বিশাল বটগাছ পাওয়া যাবে, এবং বটগাছের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এখন রাস্তাটা পাকা, এখন সম্পূর্ণ রাস্তাগুলোই পাকা আদিতমারিতে। তো ঘটনার সময়কাল ছিল 2008 সাল বা 6 সাল, এটা স্পষ্ট করে তিনি বলতে পারেন নাই। তিনি বলেছেন যে 20 বছর আগের একটি ঘটনা। তো 20 বছর আগে তাহলে 2006 সাল হবে। তো সেই সময়ে ওই সজীবের দাদার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি শেয়ার করবো। তো ওই আদিতমারি থেকে আমি তো বললামই যে 1/2 কিলোমিটার গেলে একটা বটগাছ আছে, এবং সেই বটগাছ দিয়ে পাশ দিয়ে গেলে রাসেল ভাই প্রায় 1 কিলোমিটার গেলে একটা হচ্ছে মন্দির পাওয়া যায়, এবং সেই মন্দিরের পাশে শ্মশানও আছে। এবং সেখান থেকে, সেই শ্মশান থেকে যদি আবার দেখা যায় যে আরো 1 কিলোমিটার যাওয়া হয় আরো দক্ষিণের দিকে,
তো যেতে যেতে সেখানে আরো 2টা বড় বড় বট গাছ পাওয়া যায়। রাসেল ভাই, আমি ওই জায়গাটা গিয়েছিলাম, আমি দেখেছি যে এখনো আসলে ওই বট গাছগুলোর নিচে যদি কেউ একা যায়, একটু হলেও তার মনে কিন্তু ভয় কাজ করবে। তো ঘটনাটা যেহেতু আজ থেকে 20 বছর আগে, তো সেই সময় চিন্তা করেন যে ওই বট গাছের নিচে যদি কেউ চলে যায় বা হেঁটে যায়, মানে তার ফিলিংসটা কেমন হবে? অবশ্যই তারও হলো ভয় লাগবে। তো একদিন ওই সজীবের দাদা, তার হলো দোকান ছিল, আদিতমিতে হচ্ছে দোকান আছে, তো দোকানের কাজ শেষ করে তিনি তার কাছে হাতে থাকা একটা সাইকেল, তার কাছে একটা সাইকেল এবং তার সাথে একটা টর্চ লাইট ছিল, ওই ব্যাটারি চালিত টর্চ লাইট। তো তিনি যখন ওই টর্চ লাইট এবং সাইকেল নিয়ে তিনি বাসার উদ্দেশ্যে যাচ্ছেন, সেদিন আসলে তার একটু দেরিই হয়েছিল এবং তিনি লক্ষ্য করেন যে রাস্তাগুলো যেন একদম শুনশান, কোনো মানুষজন নেই। আসলে ভাই রাত 12টা বা 11টা মানে কিন্তু গ্রামের রাতে কিন্তু, মানে সেই সময়ে, এখন যদিও আদিতমিতে 11টা 12টা কোনো ব্যাপার নয়, এখন এটা বলা যায় একটু শহরের ছোঁয়া পেয়েছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে এটা তো কোনো শহরের ছোঁয়া ছিল না, একদম একটা পল্লী গ্রাম ছিল। তো সেই সময়কার কিন্তু দেখা যায় যে মানুষ 10টার মধ্যেই একদম ঘুমিয়ে পড়তো এবং রাত 11টা মানেই হচ্ছে রাস্তা একদম ফাঁকা, কোনো মানুষজন ছিল না। তো সজীবের দাদু ওই 11টা 12টার দিকে তিনি বাসায় যাচ্ছিলেন, সেই সময় এত রাত করে আসলে তার দোকানে কিছু কাজ থাকার কারণে তিনি সেদিন তাড়াতাড়ি যেতে পারেন না। তো তিনি যেহেতু একটু সাহসী ছিলেন, যে কারণে তিনি এগুলোর ভয়ে একটু কম পান। তো তিনি তার দোকান বন্ধ করে সাইকেল নিয়ে এবং সাথে টর্চ লাইট নিয়ে তিনি যখন ওই আধা কিলোমিটার পর একটা বট গাছ আছে ওইখানে যখন যান, মানে ওইখানে যখন তিনি ক্রস করবেন, তিনি একটা জিনিস অনুভব করেন যে ওই বট গাছের নিচে এত পরিমাণ অন্ধকার যে তার টর্চ লাইট দিয়েও যেন তিনি সেই অন্ধকারটা দূরীভূত করতে পারতেছেন না, এত অন্ধকার। তো তিনি যখন সেই অন্ধকারটা পার হলেন, সেই বটগাছটা পার হলেন, রাসেল ভাই, এরপর তিনি হলো তার ভয় দূর করার জন্য তিনি স্মোকিং করতেন। তো তিনি একটা বিড়ি লাগান। সেই সময় মানুষ আসলে যা খায়, যেটা খাইতো আর কি, স্মোক করতো, ওটাকে বিড়ি বলতো। এখন যেরকম সিগারেট বলা হয়, সেই সময় ওইরকম সিগারেট বলতো না, তারা বলতো যে বিড়ি। তো তিনি একটা বিড়ি লাগান এবং বিড়ি লাগাইতে লাগাইতে তিনি সাইকেল চালান এবং টর্চ লাইট দিয়ে দেখে দেখে তিনি সেই সময় কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছেন। তো রাসেল ভাই, তিনি যখন ওই শ্মশানের কাছাকাছি যাবেন, সেই সময় তার আসলে বিড়িটা শেষ হয়ে যায়, যেহেতু 1 কিলোমিটার তিনি ফুগাইতে আসতেছিলেন। তো এখানে আসার আগে তার বিড়িটা শেষ হয়ে যায়। তো বিড়িটা শেষ হওয়ার পর তিনি যখন ওই টর্চ লাইট মেরে ওই আপনার হচ্ছে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি সাইকেল থেকে ধুম করে পড়ে যান। মনে হচ্ছিল যে সাইকেলটা কোনো গর্তের মধ্যে পড়ে গিয়ে তিনি একদম কুশি দিয়ে পড়ে যান। তো এমনিতে বেশ অবাক হন, কী ব্যাপার, তিনি পড়ে গেলেন কেন, মানে মোটামুটি একটু ব্যথা পান। তো তিনি যখন ওই সাইকেলের কাছে আসেন, এসে যখন তিনি রাস্তাটাকে একটু দেখার চেষ্টা করেন, তিনি দেখেন যে রাস্তা একদম ঠিক আছে, রাস্তার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও তিনি বুঝতে পারতেছেন না তিনি এখানে পড়ে গেলেন কেন। তো রাসেল ভাই, তিনি হয়তো প্রথমে ভাবলাম হয়তো বা কোনো মাটির দলা টলা বা কোনো কিছু রাস্তার মাঝে ছিল, সেখানে হয়তো বা তার সাইকেলের চাকা লেগে হয়তো বা তিনি পড়ে গিয়েছেন। তো এটা তিনি মনে করেছিলেন, যেহেতু রাস্তা একদম ভালো ছিল, কোনো ভাঙাভঙ্গা ছিল না, কিন্তু তারপরেও তিনি পড়ে গিয়েছেন, তো তিনি এটা অনুমান করলেন আর কি। তো রাসেল ভাই, যখনই তিনি সাইকেল নিয়ে আবার রওনা দিবেন, তখনই তিনি শুনতে পান যে ওই মন্দিরের পাশে শ্মশান থেকে কান্নার আওয়াজ। তো রাসেল ভাই, যখন তিনি ওই শ্মশানের দিকে তাকান, তিনি দেখেন যে অনেকগুলো মানুষ যেন ওই শ্মশানের দিকে চতুর্পাশে ঘেরাও করে শ্মশানটার ওই চিতার মধ্যে দেখতেছে। অথচ এতক্ষণ তিনি সেই চিতারাও দেখেননি, মানুষগুলোকেও দেখেননি। যখনই তিনি সেদিকে তাকিয়েছেন, দেখেন যে ওই শ্মশানের চিতার মধ্যে একজন মানুষকে পড়া হচ্ছে এবং তার আশেপাশে অনেক, মনে হয় যে পরিবারের অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতেছে। তো এটা দেখে তিনি বেশ অবাক হন, কারণ তিনি আসার সময় কিন্তু এই ধরনের কোনো কিছু আয়োজন বা দেখা যায় যে যখন চিতা হলো আগুন দেওয়া হয়, তার অনেক 2-3 ঘন্টা 5 ঘন্টা আগ থেকে কিন্তু চিতায় ওই সাজানো হয়।
সবকিছু ম্যানেজ করা হয়, সাজানো হয়, কিন্তু তিনি একটু বেশ অবাক হন। হয়তো বা তিনি চিন্তা করেন যে হয়তো বা তিনি লক্ষ্য করেন নাই, যার কারণে তিনি এটা মিস করেছেন। তো এখন তিনি দেখেন যে সেই সেই থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এটা দেখে তিনি বেশ অবাক হন যে একটা মানুষকে পোড়ানো হচ্ছে আর এখানে সেখানে একটা মেয়ের আওয়াজ আসতেছে। আর এত রাতে তো এখানে কোনো মেয়ে মানুষ থাকার কথা না, তো যারা পোড়ায় শুধু তারাই থাকবে, এখানে তো কোনো মেয়ে মানুষ থাকার কথা না। তিনি বেশ অবাক হন এবং তিনি চিন্তা করেন যে হিন্দুদের পোড়াচ্ছে, এখানে যেহেতু তিনি মুসলিম, তো ওখানে তো তার যে বা দেখে কোনো কাজ নেই। তো তিনি আসলে কোনো কিছু চিন্তা না করে তিনি তার সাইকেলটা আবার চালিয়ে তিনি যাচ্ছেন। তো রাসেল ভাই যেতে যেতে সেই শ্মশান থেকে আরো 1 কিলোমিটার যাওয়ার পর ওই যে 2টা বট গাছের কথা বলেছিলাম, যে 2টা বট গাছ এখন পর্যন্ত ওটার নিচ দিয়ে যদি কেউ যায় একটু হলেও তার কাছে ভয় লাগার বিষয়টা কিন্তু কাজ করে। তো সেই সময়ে ওই বট গাছের নিচে যখন তিনি যাচ্ছিলেন রাসেল ভাই, তখনই ওই সজীবের দাদার নাম ধরে কেউ ডাকতেছে গাছ থেকে। তো যখন সজীবের দাদার নাম শুনে তিনি তো বেশ অবাক হন যে তার নাম ধরে আবার কে ডাকতেছে। তো যখন তিনি তার সাইকেলটা থামিয়ে পিছনে তাকান সেই বট গাছের দিকে, রাসেল ভাই দেখেন যে সেই বট গাছের মধ্যে একটা মেয়ে অবয়বের মতো বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো তিনি চিন্তা করেন যে হয়তো বা কেউ বিপদে পড়েছে, যার কারণে তাকে ডাকতেছে বা তাকে চেনে, এই জন্য হয়তো ডাকছে। তো তিনি তো সাইকেলটা ঘুরিয়ে সেই মেয়ে অবয়বটার কাছে চলে যান। তো যে জিজ্ঞেস করেন যে কে আপনি, আমাকে আমার নাম আপনার নাম জানেন কিভাবে, আমাকে ডাকতেছেন কেন? তো সেই মেয়েটা কোনো কিছুই বলে না। তো যখন সজীবের দাদা ফোর্স করে যে আরে আপনি বলেন না কেন, আপনি আমাকে ডাকলেন অথচ এখন কথা বলেন না, তাকাচ্ছেন না, কাহিনী কি? তো যখন রাগান্বিত স্বরে তিনি বলেছেন, তো সেই মহিলাটা যে রাসেল ভাই যখন চোখ তুলে তাকায়, তখন যেন সজীবের দাদার যেন ভিতরে আত্মাটা বের হওয়া উপক্রম। তিনি দেখেন যে সেই মেয়েটার ফেসটা এত বাজেভাবে ঝলসানো, আগুন দিয়ে মনে হয়েছে ঝলসে যাওয়া। তো এটা দেখে তো তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং একটা চিৎকার দেন, অজানা একটা চিৎকার দেন এবং জিজ্ঞেস করেন যে কে আপনি? বলে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলতেছে, তুই আমাকে বাঁচাও। কে আপনাকে মেরে ফেলতেছে? ওই যে ওই শ্মশানে ওই লোকগুলো আমাকে মেরে ফেলতেছে, আমাকে বাঁচাও। তো এটা শুনে তো রাসেল ভাই সজীবের দাদা এত পরিমাণ ভয় পায় যে কি বলে, শ্মশানে একে পোড়া হচ্ছে আর এ কিনা বলো একে বাঁচাতে। তো তার মনে পড়ে যায় যে ওই দিক দিয়ে আসার সময় কিন্তু দেখা যায় যে তিনি সেই শ্মশান থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনতেছিলেন, যে সাহায্য চাওয়ার আশায় যে মানুষ যেভাবে কান্না করে সেইভাবে। তো এখন এই মেয়েটাও সেটাই বলতেছে। তো তিনি চিন্তা করেন যে এটা কোনো ভালো কিছু নয়, অবশ্যই এটা খারাপ কিছু হচ্ছে। তো তিনি রাসেল ভাই একটু চিন্তা না করে তিনি তার সাইকেল নিয়ে দেন এক দৌড়। কিন্তু তার কাছে মনে হচ্ছে যে সাইকেলটা যেন রাসেল ভাই কি জন্য পিছনে বসে আছে, এত পরিমাণ ভারী, তিনি কোনোভাবেই তার সাইকেলটাকে জোরে স্পিডে নিয়ে যেতে পারতেছেন না। এবং পিছন থেকে সেই মেয়েটার আত্মনাদ তিনি শুনতে পারতেছেন যে আমাকে ছেড়ে যেও না, আমাকে বাঁচাও। রাসেল ভাই তিনি এক পর্যায়ে বাধ্য হন, তিনি তার সাইকেলটা সেখানে ফেলে দিয়ে তিনি তার পায়ে দিয়ে যত শক্তি এসে তিনি এক দৌড়ে সেখান থেকে তার বাসায় চলে যান। এবং বাসায় যাওয়ার পর রাসেল ভাই যখন ওই সজীবের দাদি দেখেন যে তার স্বামীর এই অবস্থা, যখন জিজ্ঞেস করেন তিনি সমস্ত ঘটনা বলেন। তো এরপর রাসেল ভাই তিনি আসলে প্রায় 1 সপ্তাহ রাতে ভুলভাল বকতেছিলেন এবং তিনি দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছেন, তিনি একটু অন্যরকম হয়ে গিয়েছিলেন। তো পরে আসলে তাকে একজন আদিতমারির নামরিতে একটা ভালো কবিরাজ আছে, তো যখন ওনাকে এই কবিরাজ দ্বারা দেখানো হয় তখন উনি বুঝতে পারেন যে এটা আসলে ওই বটগাছে থাকে একটা খারাপ জিন, সেই জিনটা আসলে ওনাকে পছন্দ করে বা ওনাকে ওনার পিছু নিয়েছে আসলে। তো ওই জিনটাই সমস্যা করতেছে, চিন্তা করবেন না, আমি এটা দেখতেছি। পরবর্তীতে আসলে রাসেল ভাই ওনার কাছ থেকেই রুকাইয়ে নেওয়ার পর বা চিকিৎসা নেওয়ার পর উনি একদম সজীবের দাদা একদম সুস্থ হন। তো ওই পরবর্তীতে দেখা যায় যে তিনি একা যাওয়া আসা একটু কম করতেন, আর যদি একা যাওয়া আসা করতেনও দেখা যায় যে তাড়াতাড়ি বাসায় চলে আসতেন। আর ওই বটগাছ তিনি পার হওয়ার সময় অবশ্যই এলাকার কাউকে না কাউকে তিনি
দেখা যায় যে সাথে পেলে তাদের সাথে বাসা যেতে। তো এইভাবে আসলে তিনি অনেকদিন যাওয়া আসা করেন। তো এরপর তার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই, এটাই ছিল সজীবের ঘটনা। আমি আসলে হয়তোবা ঘটনাটা একটু মানে সুন্দরভাবে বলতে পারিনি। আমি যতটুকু চেষ্টা করেছি তার মতো করে ঘটনাটা শেয়ার করার। তো ভুল ত্রুটিগুলো ক্ষমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো তাদের কাছে রিকোয়েস্ট যে ঘটনা যদি ভালো লাগে এবং